আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগতম। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন বিল্ডিং রেস্ট এপিআই উইথ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মেহেদি হাসান ভাপ্পি ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ টেকনিক্যাল লিড ফর ইন্টারেক্টিভ কেয়ারস এন্ড অলসো উইল বি জয়নিং আস অ্যাজ অ্যান সাপোর্ট ইনস্ট্রাক্টর ফর আর আপকামিং মাইন্ডস্ট্যাক ব্যাচ 4। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে আমাদের সাথে আজকে জয়েন হওয়ার জন্য, এবং থ্যাংকস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ। আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনাদের চ্যাট বক্সটা ওপেন রাখা হবে, আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সেই করবেন। এবং আপনাদেরকে আমাদের সেশনের শেষে একটা কোয়েশ্চেন আনসারের জন্য সুযোগ দেওয়া হবে। তো কাইন্ডলি ওটার জন্য একটু খেয়াল রাখবেন। এবং তাছাড়া ভাইয়া কোনো কোয়েশ্চেন করলে বা ভাইয়া পারমিশন দিলে আমি আপনাদেরকে আনমিউট করে দিব। এবং আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস বা আপনার আমাদের এই ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব চ্যাট বক্সে। আপনারা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আমাদের এই আজকের ওয়েবিনার রেকর্ডিংটাও পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ এগেইন ফর জয়নিং আস ফর টুডে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্পি ভাইয়া। বাপ্পি ভাই, আমি আপনাকে এখন ফ্লোর দিয়ে দিচ্ছি, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। তো আজকে আমাদের ওয়েবিনারের মেইন টপিকটা হচ্ছে আমরা এপিআই ডেভেলপ করা শিখব একটা শর্ট ওয়েবিনারের মধ্যে, এবং সেখানে হচ্ছে আমরা জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে আমরা এপিআই ডেভেলপ করতে পারি সেটার একটা বিগিনার ফ্রেন্ডলি একটা প্রজেক্ট থাকবে। সো প্রথমে শুরু করার আগে প্রথমে রেস্ট এপিআই কি সেটা নিয়ে আমি কিছু আপনাদেরকে বলতে চাই, এবং সেটার জন্য আমি একটা স্ক্রিনটা আমার শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমার প্রেজেন্টেশন স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, প্রেজেন্টেশন স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। সো আমরা অ্যাকচুয়ালি আজকে রেস্ট এপিআই ডেভেলপ করাটা শিখবো, এবং সেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। সো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে মূলত ব্যাকএন্ড ডেভেলপ করা হয়। সো ব্যাকএন্ড ডেভেলপ করলেও সেখানে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কিছু আর্কিটেকচার আছে, কিছু প্রসেস আছে, কিছু স্ট্রাকচার আছে। তার ভিতরে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা, এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা হচ্ছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের সাথে কাজ করে। সো আজকের এই ওয়েবিনারে অ্যাকচুয়ালি আমি কভার করব রেস্ট এপিআই এর বেসিক কনসেপ্টগুলো কি কি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের গুরুত্ব এবং কিভাবে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, এবং আরেকটা ছোট প্রজেক্ট যেটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা তৈরি করব। সো প্রথমে আসলে আমরা বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি রেস্ট এপিআইটা কি। সো রেস্ট ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে রেস্ট এপিআই ডেভেলপ করার জন্য যে ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয় সেটাকে অ্যাকচুয়ালি রেস্ট ফ্রেমওয়ার্ক বলে, এবং যেহেতু এটা জ্যাঙ্গোর উপরে বেসড অন তৈরি করা, সেজন্য আমরা এটাকে বলি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? সো রেস্ট এপিআই যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি একটা আর্কিটেকচার, নাথিং এলস। সো এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। সো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফারটা কি? সেটা হলো আপনার রেস্ট এপিআই মেইনলি যেটা মনোলিথিক আর্কিটেকচার থেকে ডিফারেন্স, সেটা হলো রেস্ট এপিআই অ্যাকচুয়ালি কোনো ধরনের টেমপ্লেট শেয়ার করে না। সে বরঞ্চ কিছু ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কমিউনিকেশনের জন্য এক ধরনের ডেটা ট্রান্সফার করে, যেটাকে আমরা জানি হচ্ছে জেসন হিসাবে। সো জেসনটা কি? জেসনটা হলো আগে যখন ব্যাকএন্ড ডেভেলপ করা হইতো সে সময় মেইনলি সকল ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা হইতো সার্ভার সার্ভার বেজ আর্কিটেকচার, যেখানে ফ্রন্ট এন্ড বা এইচটিএমএল ইন্টিগ্রেটেড থাকতো, যেটাকে মনোলিথিক আর্কিটেকচারও বলে। কিন্তু এতে করে যেটা সমস্যা হয়, আপনি একটা ব্যাকএন্ড ডেভেলপ করলেন, বাট আপনি আপনার সেম ব্যাকএন্ড ইউজ করে কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন না। তখনই হচ্ছে আপনার একই ব্যাকএন্ড দিয়ে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট ইন্টিগ্রেট যদি করতে চান, তখন কিন্তু এটা করা পসিবল ছিল না। সো এইটার সলিউশন হিসাবে আসে অ্যাকচুয়ালি রেস্ট ফ্রেমওয়ার্ক। সো রেস্ট ফ্রেমওয়ার্ক যেটা করে সেটা হচ্ছে সে মূলত কিছু ডেটা শেয়ার করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মাঝে কমিউনিকেট করার জন্য।
এবং যে কমিউনিকেশনের প্রসেস সেটাকে অ্যাকচুয়ালি এপিআই বলে। সো রেস্ট এপিআই মেইনলি যেটা করে সেটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার করে, এবং এই রিপ্রেজেন্টেশনাল স্টেট যে ট্রান্সফার করে সেটা একটা আর্কিটেকচার ওয়েতে করে, এবং ওই আর্কিটেকচারটাকে ফলো করে হচ্ছে এপিআই। এবং এপিআইটা হচ্ছে প্রোগ্রাম ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস অ্যাকচুয়ালি। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসটা কি, ধরেন হচ্ছে আন্ডার দ্য হুড আপনার কি আছে, এটা অ্যাকচুয়ালি আপনার খুব বেশি জানার প্রয়োজন নাই, রাইট? সো যেমন আমি এই ল্যাপটপটা ইউজ করতেছি, সো ল্যাপটপ কিভাবে তৈরি করা এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, এটা কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশনের মতো। কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে কিগুলো প্রেস করলে আমার কিছু ওয়ার্কফ্লো কমপ্লিট হচ্ছে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি আমরা একটা এপিআই থ্রুতে করি। সো এটাকেই বলে হচ্ছে অ্যাকচুয়ালি এপিআই। আর এই এপিআইটা সার্ভ করে হচ্ছে রেস্ট। সো রেস্ট হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, যে যেই আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি এপিআই গুলোকে সার্ভ করে, ঠিক আছে? সো এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে রেস্ট এপিআই এর কিছু, এই যে আমরা রেস্ট এপিআই বলতেছি এটার কিছু আসলে বৈশিষ্ট্য আছে। রেস্ট এপিআই অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এবং সে কাজ করার জন্য কিছু সেট অফ রুলস আছে, যেহেতু আমরা বলছি রেস্ট একটা আর্কিটেকচার। সো এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কমিউনিকেশন করি সেখানে কিছু এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে আমরা এই কাজগুলোকে ডিল করি। সো এই যে রিকোয়েস্টগুলো যায় প্রতিটা রিকোয়েস্ট হচ্ছে স্টেটলেস থাকে রেস্ট এপিআইতে। যেমন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, ব্লগ একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। সো ব্লগ অ্যাপ্লিকেশনে যেটা হয় যে আপনি যদি একটা ইউজারের, ওইখানে ধরেন আপনার ইউজার আছে এবং কোন ইউজার স্পেসিফিক আপনি ব্লগগুলো দেখাইতে চাচ্ছেন, তাহলে প্রত্যেকটা ব্লগের জন্য ইউজারের ইনফরমেশনগুলো দরকার, তাই না? সো এই ধরনের কেসগুলোতে যেটা করে অ্যাকচুয়ালি রেস্ট এপিআই, সেটা ইউজারের ইনফরমেশন নিয়ে আসে একটা ডিফারেন্ট রিকোয়েস্টে, আর ব্লগগুলোকে নিয়ে আসে একটা ডিফারেন্ট রিকোয়েস্টে। সো এখানে প্রতিটা জিনিস হচ্ছে স্টেটলেস, একটা আরেকটার সাথে কিন্তু ইন্টিগ্রেটেড না। এবং স্টেটলেসের আরেকটা বিষয় হচ্ছে সেখানে কোনো ধরনের আপনার রিকোয়েস্ট করার জন্য ইউজারের যে ইনফরমেশন এগুলো কিন্তু কোথাও স্টোর করা হয় না, নর্মালি প্রতিটা রিকোয়েস্টের সাথে আলাদা করে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আছে যেটা ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভারটা কি, যেমন আমি যদি ফ্রন্ট এন্ডের কথা চিন্তা করি, যেমন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন এখন তৈরি করা হয় রিয়াক্টে, অ্যাঙ্গুলার জেএসএ, ভিউ জেএসএ, রাইট? এবং ব্যাকএন্ড যদি আপনি জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে তৈরি করেন বা হোয়াট এভার ফ্রেমওয়ার্ক, ইট ডাজেন্ট ম্যাটার, যদি আপনি নোড জেএসও তৈরি করেন, তাহলে ফ্রন্ট এন্ড সার্ভার এবং ব্যাকএন্ড সার্ভার আলাদা থাকে। এবং ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ডের মাঝে যে কমিউনিকেশন হয় সেটা কিন্তু রেস্ট এপিআই থ্রুতে হয়। এবং এই দুইটা কিন্তু আলাদাভাবে আপনি ডেপ্লয় করতে পারবেন। যেমন আপনার সার্ভার, ব্যাকএন্ড সার্ভার আছে এডাব্লিউএস এ, বাট আপনি ফ্রন্ট এন্ড রাখতে চাচ্ছেন ক্লাউড ফ্রন্টে, এটা কিন্তু পসিবল। সো একটা আরেকটার সাথে কিন্তু ডিপেন্ডেন্ট না। সো রেস্ট এপিআই এর কারণে কিন্তু এটাও করা পসিবল। এবং আমি প্রথমে আরেকটা কথা বলেছিলাম যে আপনার একটা ব্যাকএন্ড ডেভেলপ করেছেন, সেটা আপনি চাচ্ছেন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে ইউজ করতে, এবং চাচ্ছেন আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে ইউজ করতে। সো এটার জন্য কিন্তু আপনি দুইটা ডিফারেন্ট ব্যাকএন্ড সার্ভার তৈরি করবেন না, বা ব্যাকএন্ড ডেভেলপ করবেন না, রাইট? সো এর জন্য আপনি একটা ব্যাকএন্ড ডেভেলপ করবেন এবং রেস্ট এপিআই দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ওয়েবসাইট দুইটাই কিন্তু সার্ভ করতে পারেন। এমনকি মডার্ন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য কেস রেস্ট এপিআই সার্ভ করে। যেমন আমরা যদি পেমেন্ট গেটওয়ে চিন্তা করি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেমাস পেমেন্ট গেটওয়ে হচ্ছে পেপাল, স্ট্রাইপ। সো এই পেপাল, স্ট্রাইপ এরাও কিন্তু আমাদেরকে এপিআই দিয়ে থাকে। সো এই এপিআই এর কারণে আমরা তাদের পেমেন্ট ইনিশিয়েট করতে পারি আমাদের ব্যাকএন্ড থেকে। যেমন ইন্টারেক্টিভ কেয়ার্স যদি কোনো কোর্স কেউ পারচেস করতে চায়, তাহলে আমরা ইদার এসএসএল কমার্স দিই, অথবা হচ্ছে আমরা মেইনলি স্ট্রাইপকে সাপোর্ট করি, রাইট? সো স্ট্রাইপ এবং এসএসএল কমার্সের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করি এই রেস্ট এপিআই থ্রুতে। এরপরে হচ্ছে ক্যাশাবল। সো আপনি যদি মনোলিথিক আর্কিটেকচারে কাজ করেন, যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবকিছু একসাথে ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ডেভেলপ করেন, যেটা জ্যাঙ্গো দিয়ে করে অ্যাকচুয়ালি, জ্যাঙ্গো রেস্ট এপিআই না। সো সেভাবে যদি করেন আপনি কিন্তু ডেটা ক্যাশ করতে পারবেন, কিন্তু সেই ক্যাশটা অ্যাকচুয়ালি সার্ভারে থাকে। সো ইট ইজ বিট কস্টলি, রাইট? বাট আপনি যদি রেস্ট এপিআই ডেভেলপ করেন আপনি কিন্তু আপনার ডেটা
ক্লায়েন্ট সাইডেও কিন্তু ক্যাশ করতে পারবেন। যেমন আপনি একটা ইউজারের ইনফরমেশন নিয়ে এসেছেন, এখন চাচ্ছেন আপনি এই রিকোয়েস্টটা আর ব্যাকএন্ডে করতে না, সো ব্যাকএন্ডকে আপনি হ্যাসেললেস রাখবেন, ফ্রি রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রন্ট এন্ডে এই ডেটাটাকে ক্যাশ করে রাখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ক্যাশের টাইম দিয়ে রাখবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ক্যাশ হয়ে থাকবে। সো এটাও কিন্তু রেস্ট এপিআই এর যেই সেট অফ আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের একটা পার্ট। এরপর হচ্ছে ইউনিফর্ম ইন্টারফেস। এইটা হচ্ছে আমি যে আগে যে কথাগুলো বলছি, যেমন স্টেটলেস, ক্লায়েন্ট সার্ভার, ক্যাশাবল, এগুলো সহকারে যে এসটিটিপি যেসব মেথডস আছে, এগুলো সব কিছুর একটা কনসিস্টেন্সি। যেমন ফ্রন্ট এন্ডে আপনার তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এসটিটিপি মেথডস। সো এসটিটিপি মেথডস গুলা কি, ধরেন আপনি ব্যাকএন্ড থেকে কোনো ডেটাকে গেট করতে চাচ্ছেন বা ফ্রন্ট এন্ডে আপনি ভিজিবল করতে চাচ্ছেন অথবা ফ্রন্ট এন্ডে রিপ্রেজেন্ট করবেন। সো এই জন্য আমরা মেইনলি গেট যেই মেথডটা সেটা অ্যাকচুয়ালি ইউজ করি। আর পোস্ট মেথড কি? পোস্ট মেথডটা হচ্ছে যদি আপনি নতুন কোনো ডেটা ব্যাকএন্ডে স্টোর করতে চান, যেমন ধরেন আপনি একটা ব্লগ ওয়েবসাইটের কথাই বলি, আপনি একটা ব্লগ, নতুন ব্লগ আপনি ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছেন, তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, পোস্ট মেথড ইউজ করতে পারেন। আর পুট অথবা প্যাস, এগুলা মেইনলি আপনার অলরেডি একটা ডেটা আছে বাট সেটাকে আপনি মডিফাই করতে চান, এই জন্য হচ্ছে পুট অথবা প্যাস ইউজ করা হয়। আর ডিলেট, এটা তো সবাই বুঝতেই পারছেন, এটা মূলত হচ্ছে কোনো ডেটা আপনি রাখতে চাচ্ছেন না, সেই জন্য হচ্ছে ডিলেট মেথডটাকে ইউজ করতে পারেন। সো এই যে এসটিটিপি মেথডস আছে, এটাও কিন্তু রেস্ট এপিআই এর যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের অংশ। এখন এই ইউনিফর্ম ইন্টারফেস বলতে আসলে কি বোঝায়? ধরেন আপনি ব্যাকএন্ডে ডেটাকে রিড করার জন্য একটা এপিআই ডেভেলপ করেছেন। এখন ওই সেম এপিআই এন্ড পয়েন্ট যদি আপনি হিট করেন, তাহলে ব্যাকএন্ড আপনাকে কিন্তু রিড করার পারমিশন দেবে। এখন ফ্রন্ট এন্ড বা আপনার যে ক্লায়েন্ট সার্ভার আছে, সেখান থেকে যদি আপনি ডেটাকে রিড করতে চান, সেখানে যদি আপনি পোস্ট দেন, পোস্ট মেথড ইউজ করেন, তাহলে কিন্তু বিষয়টার কনসিস্টেন্স থাকলো না, বিষয়টা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। সো এইটাকে প্রিভেন্ট করার জন্য এই ইউনিফর্ম ইন্টারফেস যেই আর্কিটেকচারের যেই পার্টটা, সেটা হচ্ছে এখানে এই জিনিসটাকে ডিফাইন করে যে আপনি অ্যাকচুয়ালি ডেটাগুলোর টোটাল যে কনসিস্টেন্সি, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এগুলাকে বলে হচ্ছে রেস্ট এপিআই এর প্রিন্সিপাল অ্যাকচুয়ালি। সো এই অনেকগুলো সেট অফ প্রিন্সিপাল মিলেই কিন্তু রেস্ট এপিআই এর যেই আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচারটা দাঁড় করানো হয়েছে। সো এইবার আসি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে কিছু পয়েন্ট ডিসকাস করি। সেটা হলো, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আসলে এপিআই ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কেন আসলে ইম্পর্টেন্ট। সো আমরা অলরেডি জানি জ্যাঙ্গো একটা ওপেন সোর্স ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, রাইট? সো এই ওপেন সোর্স যে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, এইটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হিউজ পপুলার। এবং যেহেতু জ্যাঙ্গো পাইথন ডেভেলপ করা, সো আপনারা সবাই জানেন পাইথন আসলে কতটা পপুলার ফর ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স এবং অন্যান্য ফিল্ডেও। এখন হচ্ছে এআই এআইর যেই একটা ট্রেন্ড চলে আসছে, সেখানেও কিন্তু পাইথনের কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট আছে। এবং মোস্ট অফ দ্য কোম্পানি অ্যাকচুয়ালি পাইথন ইউজ করে তাদের এআই এজেন্ট তৈরি করা বা হচ্ছে চ্যাটবট তৈরি করা সহকারে অন্যান্য কাজে। সো যেহেতু পাইথন দিয়ে তৈরি করা, সো জ্যাঙ্গো একটা আলাদা সফট কর্নার এটার প্রতি আসলে সকল পাইথন ডেভেলপারেরই আছে। এবং যেহেতু এটা ফুললি ওপেন সোর্স, সেজন্য এখানে চাইলে সবাই নিজের মতো করে প্রজেক্ট ডেভেলপ করা এবং হচ্ছে অন্যান্য ফ্যাসিলিটিস ইউজ করতে পারে। এবং জ্যাঙ্গোর আরেকটা বড় ফিচার হচ্ছে জ্যাঙ্গোতে ওআরএম আছে। ওআরএমটা কি? ওআরএমটা হচ্ছে অবজেক্ট রিলেশনশিপ ম্যাপার, যেটা হচ্ছে আপনার ব্যাকএন্ডের যেই ডেটাবেস টেবিল লিখবেন, সেটা হচ্ছে পাইথন কোডে ট্রান্সলেট করে অ্যাকচুয়ালি। সো আমরা প্রজেক্ট করার সময় সেই জিনিসটা দেখব। সো এরপরে হচ্ছে ইনবিল্ট হচ্ছে সিরিয়ালাইজার। সো এই ইনবিল্ট সিরিয়ালাইজারটা কি? সেটা হচ্ছে এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা পার্ট। সেটা হচ্ছে আমরা যদি কোনো ডেটাকে জেসনে কনভার্ট করতে চাই, অলরেডি বলছি যে রেস্ট এপিআই অ্যাকচুয়ালি যে এপিআই থ্রুতে যে কমিউনিকেট করে, সেখানে অ্যাকচুয়ালি জেসন ডেটা নিয়ে সে কমিউনিকেট করে। সো
পাইথন যে ডেটা টাইপ যেমন ইন্টিজার, নাম্বার, তারপরে হচ্ছে স্ট্রিং, ক্লাস, এগুলো তো অ্যাকচুয়ালি জেসন সিরিয়ালাইজেবল না, রাইট? সো এই জেসন সিরিয়ালাইজ করার জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের বিল্ট ইন সিরিয়ালাইজার আছে। তারপরে আপনার ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথেন্টিকেশন এবং পারমিশনস, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি করতে চান ম্যানুয়ালি, আপনাকে কিন্তু অনেক হ্যাসেল নিতে হবে, রাইট? তারপরে এর ভিতরে আবার 100% সিকিউর করা, এটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জিং। সো এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট এপিআই এর সাথে বিল্ট ইন আছে। তারপর হচ্ছে ব্রাউজেবল এপিআই। সো ব্রাউজেবল এপিআই এর বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকের এপিআই ডেভেলপমেন্ট যারা ডেভেলপমেন্ট সম্পর্কে যারা জানেন, তারা হয়তো পোস্টম্যানের নাম জানেন। সো পোস্টম্যান হচ্ছে এপিআই টেস্টিং এর একটা ডেভেলপার টুলস। সো এই জ্যাঙ্গো রেস্ট এপিআই এর সাথে ব্রাউজেবল এপিআই এটা কিন্তু বিল্ট ইন। সো আপনি চাইলে আহ, যে আপনার এপিআই ডিবাগ করার জন্য আপনি কিন্তু ব্রাউজেবল এপিআই ইউজ ইন্টারফেস ইউজ করতে পারেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি আপনার এপিআই গুলোকে দেখতে পারবেন। এরপর হচ্ছে থ্রটলিং অ্যান্ড রেট লিমিটিং। সো এটা হচ্ছে, এটাও জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ফিচার। সো থ্রটলিং কি? এটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কিছু এপিআই আছে যেগুলা ইউজার অ্যাকচুয়ালি অনেক বেশি ইউজ করে। এখন ধরেন আহ, আপনি যদি আহ, আপনারা হয়তো কম বেশি সবাই চ্যাট জিপিটি ইউজ করেন। সো চ্যাট জিপিটিতে আপনি যদি একটা চ্যানেলের ভিতরে অনেকগুলো মেসেজ দেন, একটা সময় গিয়ে ওরা কিন্তু বলে যে আপনি অলরেডি আপনার লিমিট ক্রস করে ফেলছেন। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে করে? এটা করে হচ্ছে তার এপিআই এর রেট লিমিটিং রেট লিমিটিং এর মাধ্যমে। মানে ধরেন আপনি হচ্ছে একদিনের জন্য 20টার বেশি আপনি চ্যাট করতে পারবেন না। সো এরকম যদি আপনি কোনো ধরনের লিমিটেশন নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে এপিআই লিমিট করতে হবে, রাইট? সো এটা আসলে অন্য অন্য ভাবেও করা যায়, বাট একবার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এপিআই লিমিট করা। সো এই ধরনের ফিচারগুলো অ্যাকচুয়ালি জ্যাঙ্গো রেস্ট এপিআই এর সাথে দেয়া। এছাড়া আসলে জ্যাঙ্গো রেস্ট এপিআই সম্পর্কে যদি আরো বলতে যাই, তাহলে এই একটা ওয়েবিনার আসলে পসিবল না, আরো অনেক কিছু আছে। সো এছাড়া হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক হাইলি ইউজেবল ফিচার আছে, যেমন আপনি 1 or 2 or 3 লাইন ইউজ করে আপনি 5টা 6টা এপিআই ডেভেলপ করে ফেলতে পারবেন জ্যাঙ্গো রেস্ট এপিআই দিয়ে, যেটা আসলে অন্যান্য ফ্রেমওয়ার্কে এই জিনিসটা খুবই খুবই মানে বিরল। এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুধু নট অনলি দিস, এখানে আপনি আপনার যেসব ডেটা কমিউনিকেশনের জন্য যে ধরনের সিকিউরিটি ফিচার বলেন, বা হচ্ছে সিকিউরিটি ফিচার, বা হচ্ছে আপনার ইউজার ইন্টিগ্রেশন, এবং হচ্ছে আপনার কাস্টমাইজেশন, এটা কিন্তু খুবই খুবই ফ্লেক্সিবল। সো আমরা প্রজেক্ট করতে করতে আসলে সেই জিনিসগুলো দেখব। সো ঠিক আছে, আমরা হচ্ছে আহ, একটা প্রজেক্টের একটা প্রজেক্ট ইনিশিয়েট করব। তার আগে অ্যাকচুয়ালি সবার কাছে একটু একটা কোশ্চেন আর কি, কাইন্ডলি যদি আপনারা অ্যান্সার করেন, আপনারা আসলে রেস্ট এপিআই বা এই সম্পর্কে কোনো আপনাদের প্রিভিয়াস কোনো ধারণা আছে কিনা, বা জ্যাঙ্গো সম্পর্কে জানেন কিনা? ভাইয়া আমি কি আনমিউট করে দিব? আচ্ছা, অনেকেই হচ্ছে জানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে। হুম, নাইস। সো অ্যাকচুয়ালি যদি আহ, আপনারা যদি পাইথন জেনে থাকেন, তাহলে আসলে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গো, এটা কিন্তু খুবই খুবই আহ, ভালো একটা বিষয়, যেটা বর্তমানে জব সেক্টরের ক্ষেত্রেও দেখা যায় যে পাইথনে আসলে পাইথনে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলতে ফার্স্ট এপিআই রিসেন্টলি একটু পপুলার হয়েছে, বাট মোস্ট অফ দ্য কেস বা সকল কোম্পানি অ্যাকচুয়ালি জ্যাঙ্গোতেই বেশি ফ্লেক্সিবল, এবং জ্যাঙ্গো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হিউজ পপুলার। ওকে, সো আসলে অনেকেই মোটামুটি অনেকে জানে জ্যাঙ্গো সম্পর্কে। সো আপনারা বেসিক পাইথন সম্পর্কে ধারণা আছে কয়জনের, যদি মেসেজে একটু বলেন?
ওকে, নাইস। বাহ, অনেকেরই ধারণা আছে বেসিক পাইথন সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট এপিআই দিয়ে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করব, এবং এই প্রজেক্টের ভিতরে আসলে প্রসেসগুলো খুবই সিম্পলিফাইড ভাবে করব, আহ, যাতে করে সবাই বুঝতে পারেন। ইভেন দো আপনার যদি বেসিক পাইথনও থাকে, আহ, সেটাতেও যেন আপনি ইউজ করে আপনি এপিআই ডেভেলপ করতে পারেন অ্যাটলিস্ট, সেই জিনিসগুলোই দেখবো আজকে। সো আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করব। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে শিফা? শিফা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, নাইস। ঠিক আছে। সো আমরা প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য অ্যাকচুয়ালি এখানে আমি শুধু প্রজেক্টে দেখাবো না, পাশাপাশি একটা প্রজেক্ট কিভাবে ইনিশিয়েট করতে হয় সেই জিনিসটাও দেখাবো। এতে করে যেমন আমরা প্রোডাকশনে আসলে কিভাবে করি সেই জিনিসটা একটু দেখাবো। যদি আপনারা মাথায় রাখতে পারেন, এটা আপনাদের জন্যই খুব ভালো হবে। সো আমি চলে যাচ্ছি, একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ডেস্কটপে যাব। ওকে, অ্যাকচুয়ালি আমি আজকে যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই দিয়ে কিভাবে শর্টনার, আপনারা হয়তো শর্টনার সম্পর্কে অনেকে ধারণা রাখেন যে কিভাবে ইউআরএল শর্ট করি, রাইট? সো আমরা সে ধরনের একটা শর্টনার ডেভেলপ করব। সো ওকে, সো আমি অ্যাকচুয়ালি আমার যে ইউআরএল শর্টনার এর ডিরেক্টরির ভিতরে চলে আসছি। সো এইখানে অ্যাকচুয়ালি আমি আমার প্রজেক্টটা তৈরি করব। সো প্রজেক্ট তৈরির জন্য প্রথমে আমরা সবাই জানি যে পাইথনে হচ্ছে বা পাইথনে কোনো প্রজেক্ট স্টার্ট করলে আমাদের অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হয়। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার আসলে অনেক ধরনের ওয়ে আছে, বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পাইথন -m, এই কমান্ডটা দিয়ে সবচেয়ে ইজিয়েস্ট ভাবে ক্রিয়েট করা যায়। সো এখানে কমান্ডটা আমি একটু এক্সপ্লেন করি। এম মানে হচ্ছে মডিউল, ওকে? সো মডিউলের ভিতর থেকে বিইএনবি মডিউলটা নিব আমি, এবং বিইএনবি হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যাকেজ, ওকে? সো এই প্যাকেজ দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। সো আমি আমার এনভায়রনমেন্টের নাম দিয়ে দিয়েছি ইএনবি। এই কমান্ডটা দিলে দেখেন আমার এখানে চলে আসছে ইএনবি, ওকে? সো এখন হচ্ছে এই এনভায়রনমেন্টটা যদি আমি অ্যাক্টিভেট করি, তাহলে আমার যেই পাইথন, আমি যেই গ্লোবাল পাইথনে আছি সেই গ্লোবাল পাইথনের বাদ দিয়ে আমি কিন্তু এই এনভায়রনমেন্টের ভিতরে চলে আসবো। সো এই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি আমার যেই মেশিনে পাইথন ইনস্টল করা আছে এইটারই অ্যাকচুয়ালি, যে আমার পাইথন যে ইনস্টল করা আছে 3.10.14, এইটারই একটা রেপ্লিকা কিন্তু এই এনভায়রনমেন্ট চলে আসছে, ওকে? সো এইখানে এখন আমরা যদি কোনো প্যাকেজ ইনস্টল করি, সেটা কিন্তু আমার এই মেশিনের, কারেন্ট মেশিনের গ্লোবালি ইনস্টল করার প্রয়োজন নেই। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার প্রজেক্ট স্পেসিফিক রাখবো। সো এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার একটা প্রজেক্টের জন্য যেই যেই লাইব্রেরিগুলো দরকার সেই লাইব্রেরিগুলো ওই প্রজেক্ট স্পেসিফিক রাখা। সো এখন আমার কি কি লাইব্রেরি লাগবে সেগুলো সম্পর্কে আমরা একটু লিখে ফেলি। আমি লিখলাম requirements.txt। সো এই requirement.txt, এটার ভিতরে অ্যাকচুয়ালি আমার কি কি ডিপেন্ডেন্সি লাগবে সেগুলো আমি লিখবো। সো ডিপেন্ডেন্সিগুলো লেখার জন্য ওয়েবসাইটে আপনারা সার্চ করতে পারেন জ্যাঙ্গো পাইপাই। সো এই পাইপাইটা হচ্ছে কি? পাইপাইটা হচ্ছে পাইথন প্যাকেজ ইন্ডেক্স। এটাকে বলা হচ্ছে, এই ওয়েবসাইটে যেটা আছে পাইপাই, এটাকে বলে পাইথন প্যাকেজ ইন্ডেক্স। সো অ্যাকচুয়ালি আমি এখান থেকে কেন নিলাম সেটা আমি একটু এক্সপ্লেন করব। এখান থেকে মূলত এই ভার্সন সহকারে কপি করবেন, ঠিক আছে?
সো ভার্সন সহকারে কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং এর আগে ডাবল ইকুয়াল দিয়ে দিবেন। এটার কারণ হচ্ছে আমি এই প্রজেক্টের জন্য এক্স্যাক্টলি পাইথন 3.1.5 যেটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ইনস্টল করেছি। ওকে, আমার এই প্রজেক্টটা যতদিন চলবে জ্যাঙ্গোর এই এক্সাক্ট সেম ভার্সনেই চলবে। এই জন্য হচ্ছে আমি রিকোয়ারমেন্ট ডট টিএক্সটিতে এই ভার্সনটা লিখে রাখছি। ওকে, সো এটা তো আমার জ্যাঙ্গো নয়া শেষ। এখন হচ্ছে আমি সার্চ করব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক পাই। সো সিমিলার ভাবে হচ্ছে আমি এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কেরও ভার্সনটা এখান থেকে নিয়ে নেব, যাতে করে আমি আমার এই প্রজেক্টটা যতদিনই চলে অন্য ভার্সন যেন না হয়ে যায়। ঠিক আছে, সো আপনারা প্র্যাকটিস করার সময় যেটা করেন যে অ্যাকচুয়ালি আপনারা ভার্সন স্পেসিফিক ইনস্টল করেন না, আপনারা জাস্ট এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করেন এবং পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে দেন। ঠিক আছে, সো এটাতে প্রবলেমটা কি, আপনি যখন একটা প্রজেক্ট অনেক দিন ধরে ইউজ করবেন আপনার মাঝে মাঝে দেখা যায় প্রজেক্ট এনভায়রনমেন্ট ডিলিট করতে হয়, মাঝে মাঝে প্রজেক্টটা নতুন করে সেট আপ করতে হয়। সো এতে করে ভার্সন কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, যে আপনি প্রজেক্টটা কমফোর্টেবল করেছেন হচ্ছে পাইথন 3.12-এ 5.1.5 দিয়ে, কিন্তু আপনি যখন পাইথন 3.13-এ যায় যদি আপনি ডিফারেন্ট একটা ভার্সন ইনস্টল করে দেন, তাহলে আপনার ইন্টারনাল যে কোড সেখানে কিন্তু চেঞ্জ থাকতে পারে এবং সেটা প্রোডাকশনে তখন ব্রোকেন হয়ে যাবে। সো এই জন্য অ্যাকচুয়ালি এই রিকোয়ারমেন্ট ডট টিএক্সটিটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখন হচ্ছে আমার এই যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করার পালা। সো এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার জন্য আমরা কমান্ড দিব সোর্স, সরি এটা আমার আগের কমান্ড। সো আমি লিখবো ইএনবি, তারপরে হচ্ছে লিখবো হচ্ছে বিন, তারপরে এই অ্যাক্টিভেট। ওকে, সো দেখেন আমার এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে ইএনবি চলে আসছে। সো আমরা যেই স্ক্রিপ্টটার মাধ্যমে অ্যাক্টিভেট করেছি সেটা হচ্ছে যে বিন এবং এই যে এই অ্যাক্টিভেট, এটার মাধ্যমে। আপনি যদি উইন্ডোজে হন তাহলে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এই যে অ্যাক্টিভেট ডট পিএস1 দিয়ে। ওকে, সো এখন আমরা যেটা করব, এই যে আমাদের রিকোয়ারমেন্টস ডট টিএক্সটির ভিতরে আমরা যে ডিপেন্ডেন্সিগুলো নিছি এগুলো আমরা ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আমরা যেটা করব, পিপ ইনস্টল -r মানে হচ্ছে আপনি যদি কোনো ফাইল থেকে নিতে চান। ওকে, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটির ভিতর থেকে নিয়ে দেবো, মানে -r মানে হচ্ছে রিকোয়ারমেন্টস থেকে যদি আপনি নিতে চান। ওকে, সো আমি এখন ইনস্টল দিলে এখানে কি হবে, আমার এই যে দুটা ডিপেন্ডেন্সি আছে সেই দুটা ডিপেন্ডেন্সি ইনস্টল হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্যাঙ্গো যখন ইনস্টল হয় পাশাপাশি কিন্তু সে আন্ডার দ্য হুড আরো অনেক ধরনের ডিপেন্ডেন্সি ইনস্টল করে। সো আমরা অনেকে কি করি যে আগে ইনস্টল করি, পরে হচ্ছে পিপ ফ্রিজ দিয়ে পরবর্তীতে হচ্ছে নতুন কি বলে রিকোয়ারমেন্টস ফাইল ক্রিয়েট করি। ওকে, টিএক্সটি যেমন যদি আমি এই ক্ষেত্রে যদি ক্রিয়েট করি, দেখেন আমি ইনস্টল করার পরে করছি, দেখেন অন্য অন্য কিন্তু ডিপেন্ডেন্সিগুলো চলে আসছে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার প্রয়োজন নাই। এগুলো হচ্ছে জ্যাঙ্গো আন্ডার দ্য হুড তার ইন্টারনাল ডিপেন্ডেন্সি হিসেবে ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি আমার মেনশন থাকা প্রয়োজন নাই। আমার মেনশন থাকা প্রয়োজন হচ্ছে জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, সো এইভাবে কখনই রিকোয়ারমেন্ট জেনারেট করতে হয় না। আগে আপনি জানবেন যে আপনার কোন ধরনের লাইব্রেরি লাগবে, সেটা লিস্ট ডাউন করবেন, দেন সেই লিস্ট থেকে আপনি ইনস্টল করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। সো ওকে, আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম, আমার ডিপেন্ডেন্সি ইনস্টল করা শেষ। সো এইবার হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। সো জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কমান্ড দিতে হবে, যেহেতু আমি এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট আছে, সো আমি কমান্ড দিব জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এই কমান্ডটা দিব। দেন আমি প্রজেক্টের কনফিগারেশনের জন্য আমি লিখে দিব কনফিগ, এবং আমি লাস্টে একটা ডট দিয়েছি যেন এই ডিরেক্টরির ভিতরে প্রজেক্টটা ক্রিয়েট হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কনফিগ ডিরেক্টরিটা চলে আসছে এবং আরেকটা ফাইল চলে আসছে ম্যানেজ ডট পাই। ঠিক আছে, সো ম্যানেজ ডট পাই হচ্ছে অ্যাকচুয়ালি জ্যাঙ্গো প্রজেক্ট আমি যখন চালাবো সে হচ্ছে আমার জন্য যে এনভায়রনমেন্টটা রেডি করা দরকার সে হচ্ছে এখানে সেই এনভায়রনমেন্টটা রেডি করে দিবে। ওকে, জ্যাঙ্গোর রান করার জন্য। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ম্যানেজ ডট পাই যেটা, সেটা হচ্ছে আমাকে দিয়ে দেয়। আর এই কনফিগারেশনের ভিতরে আমার কি কি আছে, ইনিট ডট পাই আছে, ইনিটটা পরে আমি এক্সপ্লেন করব। অ্যাসগি,
এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ওয়েব সার্ভার, ঠিক আছে? এটা হচ্ছে পাইথন দিয়ে তৈরি করা। আর WSGI এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ARGI এর মতোই একটা পাইথন ইন্টারফেস, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনক্রোনাইজ, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস কি সিনক্রোনাস কি এগুলো আসলে পরে হয়তো বা আরেকটা ওয়েবিনারে আপনাদের সাথে ডিসকাস করা যাবে, বাট সিম্পলি জিনিসটা বলে দিই। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেটিংস। সো এই সেটিংসের ভিতরে জ্যাঙ্গোর যে যত সেটিংস আছে সবকিছু কিন্তু এখানে বলা আছে। ওকে, সো এখানে আমার প্রজেক্টে বেস ডিরেক্টরি কি, তারপর হচ্ছে জ্যাঙ্গোর একটা সিক্রেট কি আছে, জ্যাঙ্গো আমার এটাকে ডিবাগ মোডে আছে কিনা সেই সব, কোন কোন হোস্ট অ্যালাউ করব ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? সো এখানে আসলে আমরা খুব বেশি গো থ্রু করবো না এই সেটিংস এর ভিতরে। যেমন এখানে আপনার যদি ডেটাবেস কনফিগারেশন করা লাগে তাহলে এখানে করবেন। এখানে বিভিন্ন ধরনের ডেটাবেস কনফিগারেশন করা যায়। সো এখানে চাইলে আপনারা পোস্টগ্রেস, জ্যাঙ্গোর সাথে সবচেয়ে পপুলার হচ্ছে পোস্টগ্রেস, আপনারা চাইলে পোস্টগ্রেস সেট আপ করতে পারেন। বাট টেস্টিং মোডে আসলে এসকিউএলাইট 3 দিয়ে আমরা কিন্তু আমাদের কাজ সলভ করতে পারি। সো আজকে আমরা এসকিউএলাইট 3 দিয়ে করব। আর এখানে হচ্ছে আপনারা যদি লোকালাইজেশন করতে চান সেগুলো আছে, তারপরে স্ট্যাটিক ফাইল যদি সার্ভ করতে চান। সো এগুলো আসলে মোস্ট অফ দ্য কেস জ্যাঙ্গো স্পেসিফিক। বাট যদি আমাকে এখন জেনগো রেস্ট ফ্রেমওয়ার্ককে এখানে কনফিগার করতে হয় তাহলে আমার এখানে কাজ একটাই, সেটা হচ্ছে এই যে যে ইনস্টল অ্যাপ আছে এখানে আমাকে বলে দিতে হবে রেস্ট ফ্রেমওয়ার্ক। যেমন জেনগো রেস্ট ফ্রেমওয়ার্কের যদি আমরা ডকুমেন্টেশনে যাই, সো ইনস্টলেশনে যদি আপনি যান ইনস্টলেশন গাইডটা এখানে, তাহলে দেখতে পাবেন যে রেস্ট ফ্রেমওয়ার্ক এটাকে অ্যাড করতে বলছে কোথায়, ইনস্টলস অ্যাপের ভিতরে। সো আমরা এখানে একটা সিঙ্গেল কোড দিয়ে এখানে এটা দিয়ে দেব। ওকে, সো জ্যাঙ্গো রেস্ট এপিআই অ্যাকচুয়ালি আমার কনফিগারেশন ডান, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে এই যে আমাদের যে প্রজেক্টটা করব ইউআরএল শর্টনার, এইটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। মানে জ্যাঙ্গো অ্যাকচুয়ালি আপনাকে সাজেস্ট করে আপনি মডিউলার কোড করবেন, রাইট? সো ধরেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি পেমেন্ট নেন, তাহলে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করবেন পেমেন্ট। তারপরে আপনার যদি যেমন আমার এখানে ইউআরএল শর্টনার, সো আমি এখানে কি করব, ইউআরএল শর্ট করব, আমি একটা শর্টনার ক্রিয়েট করব, শর্টনার অ্যাপ। সো অ্যাপ ক্রিয়েটের জন্য আপনাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ। ওকে, সো স্টার্ট অ্যাপ দিয়ে আমি কি করব, নাম দিয়ে দিচ্ছি শর্টনার। সো দেখেন এখানে কিন্তু আমার শর্টনার নামের একটা অ্যাপ চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউআরএলস ডট পাই। সো ইউআরএলস হচ্ছে কি, ইউআরএলস ডট পাইটা হচ্ছে মূলত আপনার এই প্রজেক্টের জন্য যতগুলো ইউআরএল থাকবে মানে পাথ থাকবে সবগুলো হচ্ছে এখানে কনফিগার করতে হয়। ওকে, সো এখানে কিন্তু আমাদের অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। সো অ্যাপটা একটু পরে কনফিগারেশন করি, তার আগে আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে রান করি। সো প্রজেক্টটা রান করার জন্য আমাকে কমান্ড দিতে হবে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, সো দেখেন সার্ভার রান করার পরে অ্যাকচুয়ালি আমাকে এখানে দেখাচ্ছে যে 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন। সো মাইগ্রেশন কি এটা আমি একটু পরে বলতেছি। বাট স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট এসটিটিপি, এই যে এই পোর্টে 8000 পোর্টে আমাকে সে একটা সার্ভার দিয়েছে। ওকে, সো এখন আমি যদি এখানে সার্ভারটাতে ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এটা হচ্ছে জ্যাঙ্গোর বিল্ট ইন। সো এখানে বলতেছে ইনস্টল ওয়ার্ক সাকসেসফুল, কনগ্রাচুলেশন। তার মানে কি আমরা সঠিকভাবে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে পারছি। ওকে, ওকে, সো আমরা আমাদের প্রজেক্টটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাউট যেহেতু বলতেছিলাম এখানে একটা অ্যাডমিন নামের একটা রাউট আছে। ওকে, সো আমি যদি এখন সেই অ্যাডমিন রাউটে চলে যাই, সেটা আছে কোথায়, আমার রুট রাউট কিন্তু শুরু হবে মানে মেইন রাউট শুরু হবে এই যে প্রজেক্ট সেটিংস সেখানকার ইউআরএলস থেকে। দ্যাটস মিন আমার যে বেস ইউআরএল পাথ আছে, যেমন এখানে এই পর্যন্ত হচ্ছে আমার বেস ইউআরএল পাথ। এরপরে যদি আমি অ্যাডমিন দেই তাহলে কিন্তু আমার এই অ্যাডমিনের যে সাইট আছে সেটা চলে আসার কথা, রাইট? বাট এখন আসতেছে না, এখানে বলতেছে যে অ্যাডমিনের অপারেশনাল এরর, নো সাচ টেবিল।
আচ্ছা, এটা কেন আসছে? কারণ হচ্ছে আমরা একটু ক্লোজ করে আবার যদি রিরান করি তাহলে আমরা দেখতে পাবো কি, এই যে এখানে বলতেছে কি 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন। সো মাইগ্রেশনটা কি? মাইগ্রেশনটা হচ্ছে যেহেতু জ্যাঙ্গোতে ওআরএম বেজ আর্কিটেকচার, সো জ্যাঙ্গোর যত ধরনের ডেটাবেস টেবিল দরকার, এই জ্যাঙ্গোর যে সার্ভারটা বা জ্যাঙ্গোর অ্যাডমিনে যাওয়ার জন্য কিছু টেবিল তো আছে, ডেটাবেস টেবিল। সো সেই ডেটাবেস টেবিলগুলো অ্যাকচুয়ালি এখানে না থাকার কারণে জ্যাঙ্গোর যে অ্যাডমিন, এই যে পাথ, এখানে যে ইউআরএলসটা কানেক্ট করা আছে বা আন্ডার দ্য হুড যে কোডগুলো আছে, সেই কোডগুলো এক্সপেক্ট করতেছে তার সেই টেবিলগুলো প্রয়োজন। সো আমাদের যে এই যে ডিবি ডট এসকিউএল 3, এখানে যদি যাই, দেখেন এখানে কিন্তু এমটি, এখানে কোনো কিছু নাই, রাইট? সো আমরা যদি এখন এই যে আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন, যেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এখনো অ্যাপ্লাই করিনি, সেগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের সেই আনঅ্যাপ্লাইড টেবিলগুলো চলে আসবে। সো আমরা এখানে কমান্ড দিচ্ছি, মাইগ্রেট করার জন্য লিখতে হবে মাইগ্রেট। সো আমরা আমাদের সব টেবিলগুলো মাইগ্রেট হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এইখানে কিন্তু এখন আমার জ্যাঙ্গোর বাই ডিফল্ট কিছু টেবিল আছে, সেই টেবিলগুলো চলে আসছে, যেমন অথ গ্রুপ, পারমিশনস। আমি অলরেডি বলেছি যে জ্যাঙ্গোতে বিল্ট ইন পারমিশনস আপনাকে দিবে। তারপরে ইউজার, হ্যাঁ, তারপরে হচ্ছে জ্যাঙ্গোর যে মাইগ্রেশনগুলো সে ট্র্যাক করে, সেই মাইগ্রেশনগুলো দেখেন, যে যে মাইগ্রেশনগুলো আমার এখানে চলছে বা ডেটাবেস টেবিলে যে ধরনের চেঞ্জেসগুলো আছে, সেই চেঞ্জেসগুলোর ব্রেকডাউন কিন্তু এখানে জ্যাঙ্গো রেখে দেয়। সো আপনার যদি কখনো মনে হয় যে ঠিক আছে, আমার এই মাইগ্রেশনটা, এই ডেটাবেস টেবিলের এই চেঞ্জেসটা আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আপনি কিন্তু সেটাকে আনঅ্যাপ্লাইড করতে পারবেন একটা কমান্ডের থ্রুতে। ঠিক আছে? সো এটা কিন্তু খুবই খুবই মানে সিকিউর, প্লাস হচ্ছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন আপনার ডেটাবেজের যে কোনো চেঞ্জেস, আপনি কিন্তু রোল ব্যাক করতে পারবেন। সো এই জন্য সেটাকে যে ট্র্যাক করে সেটা হচ্ছে জ্যাঙ্গো মাইগ্রেশনস, এই ডেটাবেজের টেবিল দিয়ে হচ্ছে সে ম্যানেজ করে। ওকে, সো এখন আমরা আগের মতো আমাদের অ্যাডমিন ওয়েবসাইটটাতে, অ্যাডমিন সাইটটাতে চলে যাই। সো এখানে আসছি, এখন দেখেন সে আমাকে বলতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমার কাছে কি আসলে ইউজার নেম পাসওয়ার্ড আছে? নাই তো, কারণ আমরা মাত্রই হচ্ছে ডেটাবেসটা ক্রিয়েট করছি। সো এখন আমি যদি একটা ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কমান্ড দিতে হবে পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। এই কমান্ডটা যদি আমি দেই তাহলে অ্যাকচুয়ালি আমি ইউজার ক্রিয়েট করতে পারবো। সো ডিফল্ট রাখলে হচ্ছে আমার ইউজার নাম হবে মেহেদি, বাট আমি দিচ্ছি অ্যাডমিন, শুধু অ্যাডমিন দিচ্ছি। ওকে, ইউজার নেম। ইমেল দিচ্ছি admin@email.com, পাসওয়ার্ড দিচ্ছি test@321, test@321। ওকে, সো দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে যে সুপার ইউজার ক্রিয়েটেড। অলরেডি আমি কিন্তু একটা ইউজার ক্রিয়েট করে ফেলছি। সো এবার আমি রান করে এখানে আমার যদি ক্রেডেনশিয়ালগুলো দিই, অ্যাডমিন এবং test@321 যদি দিই, ইন্টার করলে দেখেন, আর একটু ছোট করে নেই। ওকে, সো এখানে চলে আসছে। এখন আপনি দেখেন জ্যাঙ্গোতে বিল্ট ইন কিন্তু অ্যাডমিন প্যানেল আছে, এই জিনিসটা আমি আগে মেনশন করতে ভুলে গেছি। সো জ্যাঙ্গোর অ্যাডভান্টেজের কিন্তু শুরু আছে, শেষ নাই। সো এইখানে কিন্তু আপনি চাইলে আপনার যে ইউজার ক্রিয়েট করেছেন সেই ইউজারটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে আপনি চাইলে একটা ইউজারকে কি কি পারমিশন দিতে চান সবকিছু এখান থেকে মেনটেন করতে পারবেন। ওকে, সো অ্যাকচুয়ালি যেহেতু আমার পার্টটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই, সো আমি সেদিকেই ফোকাস করি। আচ্ছা, সো এখানে হচ্ছে যে অ্যাডমিনের যে ইউআরএল, সেই ইউআরএলটা আমরা ভিজিট করেছি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি আরো কিছু ইউআরএল ক্রিয়েট করব আমাদের শর্টনার ক্রিয়েট করার জন্য। চলেন এবার হচ্ছে আমরা কাজ করি, আমাদের এই ইউআরএল শর্ট করার জন্য প্রথম যে ডেটাবেস টেবিল দরকার, সেই টেবিলটা আমরা ক্রিয়েট করি। সো জ্যাঙ্গোতে, যেহেতু জ্যাঙ্গো ওআরএম বেস আর্কিটেকচার, সো আপনার ডেটাবেস টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু এসকিউএল লিখতে হবে না ডিরেক্টলি, আপনি পাইথন ক্লাস লিখবেন এবং পাইথন ক্লাস লেখার পরে সে ডেটাবেজের ভিতরে একটা এসকিউএল কমান্ড এক্সিকিউট করে আপনার জন্য একটা টেবিল ক্রিয়েট করে দিবে। সো এখানে ধরেন আমি একটা এই যে মডেলস ডট পাই, এই শর্টনারের ভিতরে সেখানে আমরা আমাদের ক্লাস লিখব, ক্লাস শর্টনার। সো এখান থেকে আমাদের যে মডেলস, এর ভিতর থেকে মডেল ক্লাসটাকে আমরা ইনহেরিট করব। ওকে, সো এখন আমার কি কি দরকার?
দরকার হচ্ছে একটা আইডি। বাট যদি আপনি কোনো প্রাইমারি কি না লেখেন, তাহলে সে যেটা করবে, একটা আপনার জন্য একটা ডিফল্ট প্রাইমারি কি ইউজ করবে। এবং সেটা কোথা থেকে করবে, এই যে অ্যাপস ডট পাই এখানে কিন্তু কনফিগার করে দেওয়া আছে ডিফল্ট অটোফিল্ড। সো এখানে ডিফল্ট অটোফিল্ড কিন্তু বলে দেওয়া আছে বিগ অটোফিল্ড। সো সে বাই ডিফল্ট আপনার জন্য ইন্টিজার ফিল্ড যেটা আছে সেটা ইউজ করতে থাকবে। ওকে, সো আমি আর আইডি দিলাম না। এখন হচ্ছে আমি যেটা করব, আমরা যদি একটা শর্টনার ক্রিয়েট করব, সো তার জন্য আমার কিন্তু কি লাগবে, অরিজিনাল একটা লিংক স্টোর করার জন্য একটা ফিল্ড লাগবে, রাইট? সো তার জন্য আমরা লিখতেছি অরিজিনাল ইউআরএল। সো এই অরিজিনাল ইউআরএল এর ভিতরে আমরা কি লিখব, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। ওকে, সো ক্যারেক্টার ফিল্ড কেন, এখানে হচ্ছে আমরা যে ইউআরএলটা সেই ইউআরএলটা স্টোর করব, এবং এখানে একটা ম্যাক্স লেন্থ বলে দিতে হবে। সো আমি বলে দিলাম 255। ওকে, এরপরে আমার লাগবে হচ্ছে শর্ট করার পরে যে শর্ট করার যে টোকেনটা সেটা লাগবে। সো আমি লিখতেছি শর্ট টোকেন, এবং সেটার জন্য আমি যেটা করব, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, এবং ম্যাক্স লেন্থ আমি বলে দিলাম হচ্ছে 6। তার মানে আমি 6 ডিজিটের ক্যারেক্টার নেব, এবং এটা হচ্ছে আমরা বলে দিব ইউনিক ট্রু। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে শর্ট হবে সেইটার টোকেনটা হচ্ছে ইউনিক হবে। সো অ্যাকচুয়ালি আমি এখানে একটু এক্সপ্লেন করি। এখানে ধরেন হচ্ছে আমার অরিজিনাল ইউআরএলটা হচ্ছে অরিজিনাল ইউআরএল, ধরেন আমার অরিজিনাল ইউআরএল হচ্ছে https facebook.com। ওকে, সো আমি কি চাই, আমার শর্ট ইউআরএল, শর্ট টোকেনের ভিতরে ধরেন আসলো হচ্ছে এরকম একটা কিছু। ওকে, এরকম 6 ডিজিটের। ওকে, তার মানে কি আমার শর্ট ইউআরএলটা কি হবে, শর্টেন ইউআরএলটা শর্টেন ইউআরএলটা হবে এরকম। ধরেন আমার এখন ব্যাকএন্ড সার্ভার তো চলতেছে 8000 পোর্টে, রাইট? সো আমি এরকম হবে আর কি, http লোকাল হোস্ট 8000, দেন হচ্ছে df dhs, এরকম হবে, রাইট? সো এই যে যে টোকেনটা, এই টোকেনটা অ্যাকচুয়ালি এখানে স্টোর হবে। ওকে, সো এটা কিন্তু ইউনিক। যখন আমি এই টোকেনটা রিট্রাইভ করব তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি যে আমার অরিজিনাল ইউআরএলটা কি। সো এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখানে শর্ট টোকেনটা এখানে হচ্ছে স্টোর করব। সো আমি এখানে নামটা একটু স্পেসিফাই করে দিই, শর্ট এন্ড টোকেন। ওকে, সো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এই ইউআরএল এ কয়বার ভিজিট হয়েছে সেটা কাউন্ট করব। সো তার জন্য আমরা ফিল্ড লিখতে পারি ক্লিকস। ওকে, সো এটা দিয়ে দেব হচ্ছে ইন্টিজার ফিল্ড। ওকে, সো ইন্টিজার ফিল্ড এখানে ডিফল্ট দিয়ে দেব হচ্ছে 0। আর হচ্ছে ক্রিয়েটেড অ্যাট দিব, মানে কখন এই ইউআরএলটা ক্রিয়েট হয়েছে সেটা রাখার জন্য। সো মডেলস ডট ডেট টাইম ফিল্ড দেব, এবং এটা যখন ক্রিয়েট হবে তখন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সো সো এর জন্য আমরা বলে দিব অটো নাও অ্যাড, এটা ট্রু করে দিব। সো এটা ট্রু করে দিলে যেটা হবে, সে অটোমেটিক্যালি এটা ট্র্যাক করতে থাকবে। যখন ক্রিয়েট হবে সে ডেট ডট নাও বসায় দিবে এখানে, মানে সার্ভারের কারেন্ট টাইমটা বসায় দিবে। এবং হচ্ছে আপডেটেড অ্যাড। সো আপডেটেড অ্যাডটা সবসময় যখনই এই ডেটাবেস মডেলে, মানে ইন্ডিভিজুয়াল রেকর্ডে যখনই আপডেট আসবে তখন সে এর ভিতরে আপডেটের টাইমটা বসে যাবে। লাস্ট কখন হচ্ছে এখানে এই ইউআরএল হিট হয়েছে সেটা সে এখানে দেখাবে। ওকে, সো এর জন্য আমরা ডেট টাইম ফিল্ড নিব, এবং অটো নাও এখানে ট্রু করে দেব। সো এখানে অটো নাও ট্রু করে দিয়েছে এই জন্য, এটা হচ্ছে যখনই এই স্পেসিফিক অবজেক্টটা আপডেট হবে তখনই শুধুমাত্র সেখানে কারেন্ট টাইমটা বসে যাবে। সো এটা আর আমার ম্যানুয়ালি করার দরকার নেই। ওকে, সো ফার সো গুড, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যদি আমাদের এই কারেন্ট টেবিলটা যদি আমরা অ্যাডমিনে দেখতে চাই, এখানে যদি দেখতে চাই, তাহলে আমরা যেটা করব, সেজন্য ফ্রম ডট মডেলস ইম্পোর্ট করব হচ্ছে
শর্টনার এবং অ্যাডমিন ডট সাইড ডট রেজিস্টার, এই রেজিস্টার করে দিব হচ্ছে শর্টনার। ওকে, সো শর্টনার তো রেজিস্টার হয়ে গেল। এখন যদি আমরা সার্ভার রান করি তাহলে কি দেখতে পাবেন, এখানে আমি রিলোড দেই, এখানে কিন্তু আমার কোনো কিছু আসে নাই। ওকে, বাট আমার এটা এখানে আসার কথা ছিল। সো এখানে না আসার একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে আমরা যখন এই অ্যাপটা ক্রিয়েট করেছি তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে কনফিগার করে নিই। সো এখানে এই অ্যাপটার নামটা এখানে বলে দিতে হবে সেটিংসে। কি নাম? নামটা হচ্ছে শর্টনার। ওকে, সো এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার শর্টনার চলে আসছে, বাট অ্যাগেইন নো সাচ টেবিল। কারণ হচ্ছে কি আমরা এটাকে ডেটাবেজে মাইগ্রেট করিনি। ওকে, সো মাইগ্রেট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। সো মাইগ্রেশন ক্রিয়েটটা কি? মাইগ্রেশন ক্রিয়েটটা হচ্ছে আমি যে একটা নতুন মডেল লিখেছি বা ডেটাবেজে একটা চেঞ্জেস করেছি সেটার একটা ব্রেকডাউন ক্রিয়েট করা। সো ব্রেকডাউন ক্রিয়েট করার জন্য এখানে দেখেন রাইট নাও একটা মাইগ্রেশন ডিরেক্টরি আছে এবং এটার ভিতরে কিন্তু ইনিট নামের একটা মাইগ্রেশন আছে অনলি, আর কিছু নাই। সো আমি যদি এখন মাইগ্রেশন ক্রিয়েট করি তাহলে আমাকে কমান্ড দিতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। ওকে, এখন দেখেন এখানে কিন্তু 0001 ইনিশিয়াল মাইগ্রেশন চলে আসছে এবং এখানে কিন্তু ফ্ল্যাগ দেয়া আছে যে এটা ইনিশিয়াল ট্রু। তার মানে এটা এটা অন্য কোনো কিছুর সাথে ডিপেন্ডেন্সি নাই, তার এর আগের কোনো মাইগ্রেশন নাই। ওকে, সো এখন দেখেন আমি যখন ডেটাবেস টেবিল ক্রিয়েট করছি সে কিন্তু জ্যাঙ্গো আমার জন্য কিন্তু একটা মাইগ্রেশন ডিরেক্টরির ভিতরে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করেছে। এইখানে দেখেন এই যে আইডিটা সে অটোমেটিক্যালি অ্যাড করে দিয়েছে এবং এখানে বিগ অটো ফিল্ড অ্যাড করেছে, অটো ক্রিয়েটেড ট্রু করেছে, সিরিয়ালাইজ ফলস করেছে, প্রাইমারি কি ট্রু করেছে। ঠিক আছে, তার মানে এই আইডিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রাইমারি কি। অরিজিনাল ইউআরএলটা তার মতো আছে, শর্ট এন্ডটা তার মতো আছে, বাদ বাকি যা আছে সব তার মতো আছে। ওকে, সো এখন যদি এই চেঞ্জেসটা আমি ডেটাবেজে নিতে চাই তার আগে আমরা ডেটাবেসটা একটু ভিজিট করে আসি এবং মাইগ্রেশনে যাই। দেখেন আমার কিন্তু এখানে মাইগ্রেশন 18তম মাইগ্রেশন, রাইট? 18তম মাইগ্রেশনটা আছে আমার এখানে। সো আমি যদি এখন আমার এটাকে মাইগ্রেট করি, ওকে, তার আগে আমি একটা কাজ করি, এটাকে রান সার্ভার করি। তাহলে দেখেন এখানে আমার একটা মাইগ্রেশন আছে যে মাইগ্রেশনটা আমি অ্যাপ্লাই করিনি। ওকে, সো এখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটাকে মাইগ্রেট করব। মাইগ্রেট করার সাথে সাথে এটা কিন্তু মাইগ্রেট হয়েছে এবং আমি এখানে রিলোড দিলে এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাপ নেম আর এটা হচ্ছে মাইগ্রেশনের নেম। ওকে, মাইগ্রেশন কখন হয়েছে সেটাও এখানে টাইম দেয়া আছে। তার মানে আমি এখানে একটা টেবিল পাওয়ার কথা। সো আমি যদি এখন এখানে রিলোড দিই দেখেন এই যে শর্টনার আন্ডারস্কোর শর্টনার, প্রথম শর্টনারটা হচ্ছে আমার অ্যাপ নেম। তার মানে কি আমার অ্যাপের নামটা হচ্ছে শর্টনার, তার ভিতরে যে ডেটাবেস মডেল আছে সেটার নাম হচ্ছে শর্টনার। চলে আসছে, দেখেন অরিজিনাল ইউআরএল শর্ট এন্ড ক্লিক সবকিছু অ্যাজ ইট ইজ আছে। ওকে, সো আমি এখন অ্যাগিন সার্ভারটা রান করব এবং অ্যাডমিনে চলে যাব। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কোনো এরর নাই। সো আমি চাইলে এখান থেকে কিন্তু ইউআরএল ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমি ইউআরএলটা ক্রিয়েট করে দিচ্ছি। শর্ট ইউআরএলটা আমি ডিফল্ট নিজে নিজে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি শর্টনার অবজেক্ট ওয়ান। সো এটাকে আসলে অবজেক্ট ওয়ান না দিয়ে এটাকে ফিক্স করা যায়। সেটার জন্য একটা ম্যাজিক মেথড লিখতে হবে এবং এখানে বলে দিতে হবে রিটার্ন করে দিতে হবে হচ্ছে সেলফ ডট অরিজিনাল ইউআরএল। আপনি যেটা দিয়ে রিপ্লেস করে দেখাইতে চান এখানে সেটাই আসবে। সো আমি অরিজিনাল ইউআরএল দিয়েছি, এই যে দেখেন এখন কিন্তু অরিজিনাল ইউআরএল চলে আসছে। সো আমরা এর ভিতরে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা অ্যাজ ইট ইজ আছে। ওকে, আচ্ছা, সো এইবার হচ্ছে আমার এপিআই ডেভেলপমেন্ট করার পালা। সো এইটা আছে কি, এটা অ্যাকচুয়ালি আমার একটা মডেল অবজেক্ট হিসাবে আছে, মানে হচ্ছে ক্লাস অবজেক্ট হিসাবে আছে। সো এটাকে যদি আমি এখন এপিআই তে কনভার্ট করতে চাই তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে সিরিয়ালাইজার। সো সিরিয়ালাইজার কি করবে, আমরা যদি রেস্ট এপিআই ডকুমেন্টেশনে যাই এখানে সিরিয়ালাইজার। ওকে, সো দেখেন সিরিয়ালাইজারটা হচ্ছে কি যেই কোনো নন সিরিয়ালাইজ ডেটাকে সিরিয়ালাইজ করে। সো আমার এই ক্ষেত্রে যেটা করবে
জেসন ডেটাকে সে হচ্ছে পাইথন অবজেক্টে কনভার্ট করবে এবং পাইথন অবজেক্টকে জেসন ডেটাতে কনভার্ট করবে। একজন হয়তোবা জানতে চেয়েছিলেন যে এটা এক্সএমএল এ রিটার্ন করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যায়। এই যে এখানে বলাই আছে, ঠিক আছে, জেসনেও দিতে পারবেন রেসপন্স অথবা এক্সএমএল ও রেসপন্স দিতে পারবেন। ওকে, সো এখানে আপনারা যদি আর্টিকেলটা ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা সুন্দর করে এই জিনিসটা জানতে পারবেন। যেমন হচ্ছে এখানে দেখেন কমেন্টে একটা সিরিয়ালাইজার লেখা আছে এবং সেখানে যে কমেন্ট যে মডেলটা আছে সেই মডেলের ডেটাটাকে সিরিয়ালাইজ করেছে। এই যে দেখেন এখানে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনে চলে আসছে এটা পুরোটা। বাট পাইথনে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এই ধরনের কোনো ফিচার নেই। সো এই ফিচারটা অ্যাকচুয়ালি জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আমাদেরকে দিবে। ওকে, ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই এখানে না দেখে। সো তার জন্য আমি একটা ফাইল লিখবো, নাম হচ্ছে serializers.py। সো এখানে অ্যাকচুয়ালি আমরা ইম্পোর্ট করব হচ্ছে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, ইম্পোর্ট করব হচ্ছে সিরিয়ালাইজার্স। ওকে, এবং আমরা যে ডেটাবেজের যে মডেলটা এখানে লিখেছিলাম এই মডেলটাও অ্যাকচুয়ালি আমরা এখানে ইম্পোর্ট করব। সো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট করব হচ্ছে শর্টনার। ওকে, সো এখানে আমি ক্লাস একটা সিরিয়ালাইজার ক্লাস লিখবো। সো তার নাম দিয়ে দিচ্ছি শর্টনার সিরিয়ালাইজার। সো যেহেতু আমি এখানে একটা মডেল ইউজ করব, সো এখানে সিরিয়ালাইজার থেকে আমরা ডিরেক্টলি মডেল সিরিয়ালাইজার ইনহেরিট করতে পারি। সো মডেল সিরিয়ালাইজার ইনহেরিট করার পরে আমাদেরকে একটা ইনার ক্লাস লিখতে হবে যেটার নাম হচ্ছে মেটা, এবং এখানে কনফিগার করে বলে দিতে হবে, মডেলটাকে মেনশন করে দিতে হবে এটা হবে শর্টনার, এবং ফিল্ডস, এই ফিল্ডসের ভিতরে আমরা বলে দিব যে আমার কোন কোন ফিল্ডগুলো সিরিয়ালাইজ হবে। ওকে, সো আপনি যদি চান যে আপনার অল ফিল্ড সিরিয়ালাইজ হবে তাহলে আপনি ডিরেক্টলি অল বলে দিবেন। আর নয়তো যদি ধরেন হচ্ছে আপনার এখানে প্রয়োজন শুধুমাত্র শুধু শর্ট এন্ড টোকেনটা আপনার দরকার, তাহলে যেটা করবেন আপনি অনলি শর্ট এন্ড টোকেনটা বলে দিবেন। জাস্ট এইভাবে না দিয়ে সেক্ষেত্রে আপনাকে এইভাবে বলতে হবে শর্ট এন্ড টোকেন, এভাবে বলতে হবে। ওকে, বাট আমার কেজ আসলে আসলে এটা না, আমার কেজ হচ্ছে সবগুলো ফিল্ডকে এক্সপোজ করা। ওকে, সো আমার কিন্তু সিরিয়ালাইজার লেখা ডান। এবার হচ্ছে আমরা এপিআই লিখব। সো এপিআই লেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ভিউ আছে না, এই ভিউর ভিতরে আমরা চলে যাব। সো এখানে যা আছে সবকিছু রিমুভ করে দিব এবং আমরা ইম্পোর্ট করব রেস্ট ফ্রেমওয়ার্ক, ইম্পোর্ট করব হচ্ছে ডেকারেটর। ওকে, আরেকটু ভিতর থেকে করি। আচ্ছা, এটা প্রথমে না করি, প্রথমে হচ্ছে আমরা ফ্রম মডেল করি, ইম্পোর্ট হচ্ছে শর্টনার সিরিয়ালাইজার, ইম্পোর্ট করব হচ্ছে শর্টনার সিরিয়ালাইজার। ওকে, সো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে যদি আমি হচ্ছে এপিআই বানাতে চাই তাহলে আমাকে একটা ফাংশন লিখতে হবে। ওকে, এটা নর্মাল পাইথন ফাংশন। সো ধরেন আমি লিখলাম হচ্ছে গেট শর্টনার্স। ওকে, তার মানে কি আমি সকল যত শর্টনার্স আছে সবগুলোকে পেতে চাই। সো এটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা এখন এটা তো আমার এই মেথডটা লেখা শেষ। সো এর ভিতরে অ্যাকচুয়ালি আমাকে বলে দিতে হবে একটা আর্গুমেন্ট দিতে হবে। তার আগে আমরা যেটা করি প্রথমে রিটার্ন করি রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স। আচ্ছা, রেস্ট এপিআইতে আপনি যদি কোনো কিছু রেসপন্স দিতে হয় তাহলে কিন্তু আপনাকে এই রেসপন্স ক্লাসটাকে ইউজ করতে হবে। ওকে, সো এর ভিতরে অ্যাকচুয়ালি আমি রিটার্ন করব এখন জাস্ট ওকে। ওকে, আর কিছু না। এখন এই যে যে রেসপন্স, এই রেসপন্স যদি আমি পেতে চাই তাহলে কিন্তু আমাকে এটাকে এই মেথডটাকে এপিআই তে কনভার্ট করতে হবে। সো এপিআই তে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটরস ইম্পোর্ট করতে হবে এপিআই ভিউ। ওকে, সো
এর উপরে এই যে মেথডটা আছে এর উপরে আপনি ডেকোরেটর হিসাবে এই এপিআই ভিউটাকে বলে দিবেন, এবং এখানে আপনাকে বলে দিতে হবে এসটিটিপি মেথডস। সো আমি চাচ্ছি কি এটা গেট এপিআই এখানে সবকিছু রিটার্ন করবে। ওকে, সো এই যে যে ডেকোরেটর আছে সেটা অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট পাস করে যেটার নাম হচ্ছে রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্ট না দিলে এটা কিন্তু আমার এপিআইটা কাজ করবে না। সো আমার কিন্তু এই যে যেই 3টা লাইন আমি কোড লিখেছি এই 3টা লাইনে কিন্তু আমার এপিআই বানানো শেষ। সো আমরা এখন অ্যাকচুয়ালি এটাকে টেস্ট করব যে আমার এপিআইটা কাজ করছে কিনা। তো এর জন্য আমরা যেটা করব, এই যে যে কনফিগ আছে কনফিগের ইউআরএল এর ভিতরে চলে যাব এবং এখানে অ্যাকচুয়ালি আমরা ইম্পোর্ট করব আমার ভিউটা। সো ফ্রম শর্টনার ডট ভিউস ইম্পোর্ট করব হচ্ছে গেট শর্টনার্স। ওকে, তার মানে আমি কি সকল শর্টনার্স গুলো পেতে চাই। সো আমি এখানে পাথ দিয়ে দিচ্ছি এবং এখানে বলে দেব শর্টনার্স। ওকে, তার মানে এইভাবে না দিই, আমরা লিখি হচ্ছে বা শুধু অল দিয়ে দিই। ওকে, এবং এখানে দিয়ে দিচ্ছি গেট শর্টনার্স। আচ্ছা, সো এই ইউআরএল যখন আমরা কানেক্ট করব সে কি করবে, এই ইউআরএল থেকে মূলত আমার এই যে ম্যাপ করা যে ফাংশনটা আছে সেই ফাংশনটাতে চলে আসবে। সো আমরা সেটা একটু টেস্ট করে দেখি। আমরা হচ্ছে আমাদের রুট ইউআরএল এ চলে যাই। সো দেখেন এখানে কিন্তু আমার বলে দেওয়া আছে যে পেজ নট ফাউন্ড, মানে হচ্ছে রুটে তো আমার কোনো কিছু নাই। এখানে কিন্তু আমার যে এই যে যে সেটিংস এর ইউআরএল এখানে কিন্তু রুট লেভেলে কোনো কিছু নাই, মানে হচ্ছে এমটি, এমটিতে কোনো কিছু নাই। যদি আমি এমটিতে দেই, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওকে রেসপন্স চলে আসছে। বাট আমরা চাচ্ছি হচ্ছে অল এই এপিআই এর ভিতরে থাকবে। সো এখন আমরা এখানে রিলোড দিই, এখন কিন্তু কিছু নেই। সো আমরা একটা স্ল্যাশ দিব, অল লিখব। এবার যখন দিচ্ছি আমার কিন্তু এই যে এপিআই থেকে ওকে রেসপন্সটা চলে আসছে। সো এইবার হচ্ছে অ্যাকচুয়ালি এই রাউটিং প্রসেসটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে আমি যখন এখানে একটা এপিআই রাউট হিট করতেছি সেটা কি করতেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই যে WSGI এখানে আসতেছে, এখান থেকে সেটা যাচ্ছে কোথায়, এই ইউআরএল এ। কারণ এই WSGI সে হচ্ছে এই ইউআরএল এ পাঠিয়ে দিচ্ছে তার টার্গেটেড ইউআরএল এ। এখানে আসার পরে সে দেখতে পাচ্ছে যে তার সাথে ম্যাপ করা ফাংশন কোনটা, সে এই ফাংশনে আসতেছে। এসে সে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে ওকে রেসপন্সটা আছে এই ওকে রেসপন্সটা এখানে পাঠিয়ে দিচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে জ্যাঙ্গো কিভাবে কাজ করে। সো আমরা জানি জ্যাঙ্গো এমভিটি ফ্রেমওয়ার্ক। সো সে কি করে, মডেল ভিউ টেমপ্লেট নিয়ে কাজ করে। সো এখানে টেমপ্লেট বলতে আমরা যে এপিআই ইউজ করি সেই এপিআইটাকে বোঝায়। ঠিক আছে, সো এখন আমি যেই অলরেডি যে রেকর্ডটা ক্রিয়েট করেছিলাম শর্টনারে, সেই রেকর্ডটাতে অ্যাকচুয়ালি আমি দেখতে চাই, রাইট? সো সেই রেকর্ডটা দেখার জন্য আমরা যেটা করব, এখানে এই শর্টনার্স এর ভিতরে আমার যে শর্টনার যে মডেলটা আছে এই মডেল থেকে যতগুলো রেকর্ড আমার ক্রিয়েট হয়েছে সব রেকর্ডগুলো আমরা এই মেথডের মাধ্যমে রিট্রাইভ করতে পারি। রেকর্ডটা কোথায় আছে, রেকর্ডটা আছে ডেটাবেস টেবিলের এই যে যে শর্টনার এখানে আছে। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমার রেকর্ডটা দেয়া আছে, এই যে আমার রেকর্ডটা এখানে আছে। ওকে, সো এই রেকর্ডটা অ্যাকচুয়ালি আমি চাই এখানে আসুক। ঠিক আছে, সো এটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে যে শর্টনার যে মডেলটা আছে সেই মডেলটা থেকে আমরা অবজেক্টস ডট অল কল করব। এখন অল কল করার পরে আমরা যেটা করব, সিরিয়ালাইজারের মধ্যে এই এই যে যে অল আমরা রিট্রাইভ করলাম সব ডেটাগুলোকে, সেটা হচ্ছে এই জেসন সিরিয়ালাইজারের ভিতরে আমাদের পাস করতে হবে। সো এই শর্টনার সিরিয়ালাইজারের ভিতরে আমরা এই শর্টনার্স এগুলোকে দিয়ে দিব এবং এখানে আমরা বলে দিব মেনি ট্রু। ওকে, মানে আমার তো অনেকগুলো ডেটা, এখানে কিন্তু একটা ডেটা না অনেকগুলো ডেটা, সেজন্য আমাদেরকে একটা মেনি ট্রু বলে দিতে হবে। এবং ফাইনালি আমরা সিরিয়ালাইজার ডট ডেটা এটাকে কল করে দিব। তাহলে হচ্ছে এই সিরিয়ালাইজ করা যতগুলো ডেটা আছে সব ডেটাগুলো আমরা এখানে
পেয়ে যাব। সো এখন আমি যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথম যে ডেটাটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো বিষয়টা হচ্ছে কি, এখন এই যে যে শর্ট এন্ড টোকেন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই শর্ট এন্ড টোকেন নিয়ে কাজ করব এবং এই যে ইউআরএল আছে সেই ইউআরএল অ্যাকচুয়ালি আমরা রিডাইরেক্ট করব। ওকে, সো এখন আমরা সেই কাজটা করি যে এখানে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সো আমরা চাই যে এই ইউআরএলটা এখানে আসুক এবং ওয়ান ক্লিকে সেই ইউআরএলে রিডাইরেক্ট হোক। সো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিরিয়ালাইজারে যাব এবং আমাদের সিরিয়ালাইজারে একটা মেথড আছে ট্যুর রিপ্রেজেন্টেশন। ওকে, সো আমরা যদি চাই যে কোনো ফিল্ডের ডেটাকে আমরা ওভাররাইট করব তাহলে আমরা এটা ট্যুর রিপ্রেজেন্টেশন দিয়ে কাজটা করতে পারি। আর এখানে ইনস্ট্যান্সটা শর্টনার, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি টাইপ অ্যানোটেশন অ্যাড করে দিয়েছি টাইপ সাজেশন পাওয়ার জন্য। সো আমি এখানে লিখলাম ডেটা, মানে এই ট্যুর রিপ্রেজেন্টেশন যেই ডেটাটা রিটার্ন করে সেটা অ্যাকচুয়ালি ডিকশনারি ডেটা রিটার্ন করে। ওকে, সো এখানে আমি ডেটার ভিতরে বলে দিব শর্টেন ইউআরএল। সো আমার প্রজেক্ট রান করছে কোন সার্ভারে? প্রজেক্ট রান করছে এই সার্ভারে, রাইট? ওকে, সো আমি জাস্ট এটাকে কপি করব, এটা এফ স্ট্রিং এ দিচ্ছি রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য, এবং এইখানে অ্যাকচুয়ালি আমরা বলে দিব ইনস্ট্যান্স ডট শর্টেন টোকেন। ওকে, আচ্ছা, এবং ফাইনালি অ্যাকচুয়ালি আমরা এটাকে এখান থেকে রিটার্ন করে দিব ডেটা। সো এখন যদি আমি একটা রিলোড দেই তাহলে দেখতে পাবেন এই যে শর্ট এন্ড ইউআরএল কিন্তু চলে আসছে। সো আমরা যদি এটাকে আম, চলে যাই এই জায়গাতে, তাহলে আমাদের এই যে এই রাউটে চলে আসছে, বাট এরকম নামের কোনো তো রাউট অ্যাকচুয়ালি আমাদের নাই, তাই না? সো চলেন ওরকম একটা রাউট ক্রিয়েট করি। সো ওই রাউট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে ডেভ রিডাইরেক্ট ইউআরএল। ওকে, সো এখানে আমরা একইভাবে লিখে দেব রিকোয়েস্ট ইউআরএল। আপাতত এটা এমটি রাখি, উপরে এপিআই ভিউ দিয়ে দিচ্ছি এবং এটা হবে গেট মেথড। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, একটা আইডি পিক করব। ওকে, সো আমরা দিচ্ছি আইডি এবং সে আইডি দিয়ে ট্রাই ক্যাচ করব। শর্টনার ইকুয়াল টু হচ্ছে শর্টনার ডট অবজেক্টস ডট গেট। ওকে, সো এই গেটটা কি? এই গেটটা হচ্ছে আমরা যে আইডিটা দিচ্ছি সেই আইডিটা অ্যাকচুয়ালি সেখান থেকে রিট্রাইভ করবে শর্টেন টোকেন। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আইডি না, এটা হবে টোকেন, সরি। সো এই টোকেনটা অ্যাকচুয়ালি দিয়ে আমরা যেই অবজেক্টটা অ্যাকচুয়ালি আমরা টার্গেট করেছি বা যেই অবজেক্টটা নিতে চাচ্ছি সেই অবজেক্টটা এখানে আমরা নিব এবং অ্যাকসেপ্ট দিব হচ্ছে যদি না থাকে তাহলে শর্টনার ডট ডাজ নট এক্সিস্ট করব, যদি না থাকে তাহলে আমরা রিটার্ন করব রেসপন্স। এখানে আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করে দিব অবজেক্ট নট ফাউন্ড। ওকে, এবং এখানে স্ট্যাটাস বলে দিব 404। ঠিক আছে, আর যদি পায় তাহলে আমরা তো সেটাকে রিডাইরেক্ট করব, রাইট? সো রিটার্ন করব আমরা অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করে। সো রিডাইরেক্ট করার জন্য আমরা ইউজ করব জ্যাঙ্গো রিডাইরেক্ট। সো ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট করব হচ্ছে রিডাইরেক্ট। ওকে, সো এখানে জাস্ট আমরা কি করব, রিডাইরেক্ট করে দিব কোনটা, সেটা হচ্ছে এই যে শর্টনার ডট হচ্ছে অরিজিনাল ইউআরএল। ওকে, সো ইমাজিন করেন যে আমি এই টোকেন দিয়ে আসছি, সো এই টোকেনটা অ্যাকচুয়ালি গেট করবে কোনটা দিয়ে, ওই শর্ট টোকেন দিয়ে এই মডেল থেকে, এই স্পেসিফিক মডেল থেকে এই রেকর্ডটাকে রিট্রাইভ করবে, এই রেকর্ডটা রিট্রাইভ করবে। সো এই রেকর্ডের ভিতরে তো অ্যাকচুয়ালি আমার কাছে অরিজিনাল ইউআরএল আছে, রাইট? সো ওই অরিজিনাল ইউআরএল এ আমরা রিডাইরেক্ট করে দিচ্ছি, আর কিছু না, এখানে কোনো রকেট সায়েন্স নাই। সো এটা রিডাইরেক্ট করে দিচ্ছি। ওকে,
সো এখন হচ্ছে আমার যে এই এপিআইটা আছে, এপিআইটাকে আমরা অ্যাকচুয়ালি কনফিগার করে দিব। সো এখানে হচ্ছে কি লিখেছিলাম আমরা, রিডাইরেক্ট ইউআরএল, রিডাইরেক্ট ইউআরএল। ওকে, সো এখানে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা অ্যাকচুয়ালি এখানে কনফিগার করে দিতে হবে। সো আমরা লিখবো হচ্ছে টোকেন, এটা কি নাম আগে দিতে হয়, হ্যাঁ, দেন হচ্ছে টোকেন। ওকে, রিডাইরেক্ট ইউআরএল। ওকে, সো এইটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা একটা টোকেন দিব ইউআরএল এ, সেটা স্ট্রিং এ কনভার্ট হবে এবং সেটা এই যে যে রিডাইরেক্ট ইউআরএল আছে এখানে সেটা পাস হয়ে যাবে। ওকে, সো এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের যে এই যে যে নট ফাউন্ড পেজটা আছে এটাকে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো আমার ফেসবুকের যে আইডি আছে সেখানে চলে আসছে। ওকে, সো আমরা এখান থেকে আরেকবার যাওয়ার চেষ্টা করি, এখান থেকে দেখেন এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আমার যে ফেসবুক আছে সেখানে চলে আসছে। সো অলরেডি রিডাইরেক্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে একটা শর্ট এন্ড টোকেন পোস্ট মেথডের মাধ্যমে ক্রিয়েট করা। সো তার জন্য আমরা আরেকটা পাইথন ফাংশন লিখি, ডেভ ক্রিয়েট শর্টনার, শর্টেন। ওকে, সো এখানে আমরা রিকোয়েস্ট দিব, দেন এটাকে এমটি রাখছি এবং এখানে আমরা লিখে দিব হচ্ছে এপিআই ভিউ এবং এটার মেথড রাখবো হচ্ছে পোস্ট। সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা করব, এই যে যে পোস্ট ডেটা, এই পোস্ট ডেটাটা মানে পোস্ট রিকোয়েস্টের সময় যে ডেটাগুলো আসবে সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা সিরিয়ালাইজ করব। সো আমি লিখে দিচ্ছি সিরিয়ালাইজার। সিরিয়ালাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, শর্টনার সিরিয়ালাইজারের ভিতরে এই রিকোয়েস্ট ডট ডেটা এটাকে পাস করে দিতে হবে। ওকে, এবং সে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে সিরিয়ালাইজার ইনস্ট্যান্স, সিরিয়ালাইজার। ওকে, সো এখন হচ্ছে আপনি চেক করতে পারবেন যে সিরিয়ালাইজার যেই সিরিয়ালাইজ করেছেন সেটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। তার জন্য আপনি সিরিয়ালাইজার ইজ ভ্যালিড মেথডটাকে কল করতে পারেন এবং এই ইজ ভ্যালিড যখন কল করবেন সে হচ্ছে একটা বুলিয়ান রিটার্ন করে। ওকে, এই যে এখানে বলা আছে বুলিয়ান, এবং আপনি চাইলে এইখানে যদি কোনো এরর থাকে সেটাকে আপনি রেজ করতে পারবেন। সো এখানে আপনি একটা ফ্ল্যাগ পাস করতে পারেন, রেজ এক্সেপশন, এটাকে ট্রু করে দিতে পারেন। ওকে, যদি কোনো ধরনের এরর থাকে, তার এক্সপেক্টেড ফিল্ড যদি না থাকে তাহলে সে এখান থেকে আপনাকে রেজ করে দেবে। ওকে, সো ফাইনালি হচ্ছে যদি সবকিছু ভ্যালিড থাকে তাহলে আমরা সেভ মেথডটাকে কল করব। সেভ মেথড কল করলে কি হবে, আমার রেকর্ডটা ক্রিয়েট হবে এবং ফাইনালি আমরা রিটার্ন করব, রেসপন্স করব এবং সেখানে সিরিয়ালাইজার ডট ডেটা এটাকে রেসপন্স হিসাবে রিটার্ন করব। ওকে, সো এখন আমরা এই যে এপিআইটা লিখেছি সেটাকে জাস্ট এখানে ম্যাপ করে দিই। সো আমি লিখতেছি পাথ এবং এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট। ওকে, এবং ক্রিয়েট শর্টনার, ক্রিয়েট শর্টেন এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, সো এখন আমার যদি এই ক্রিয়েট শর্টেন এই এপিআইতে যদি যেতে হয় আমাকে এখানে জাস্ট ক্রিয়েট লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে, সো আচ্ছা, এটা বলতেছে যে ক্রিয়েট অ্যাকচুয়ালি নট ফাউন্ড, কারণ হচ্ছে এখানে যে আমার টোকেন আছে এটা সে অলরেডি প্রিভিয়াসটা ম্যাচ করে ফেলছে। সো আমরা এখানে একটু এক স্টেপ উপরে নিয়ে যাই এবং এটাকে যদি রিটার্ন করি তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ক্রিয়েটটা চলে আসছে। ওকে, সো এখন এখন আমরা যেটা করতে পারি, এখানে একটা এমটি পোস্ট পাঠিয়ে দিই প্রথমে। সো দেখেন ডেটা আর্গুমেন্ট, আচ্ছা এখানে আমাকে যেটা বলেছে সেটা হলো এখানে অ্যাকচুয়ালি ডেটা ইকুয়াল টু এটা দিতে হবে। ওকে, সো এটা ডেটা হিসাবে পাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইজ ভ্যালিড মেথড কাজ করবে না, আদারওয়াইজ সেইটাকে মনে করবে একটা ইনস্ট্যান্স। ওকে, সো এখন যদি আমি পোস্ট রিকোয়েস্ট দিই তাহলে দেখেন এখানে কিন্তু অরিজিনাল ইউআরএল এটার সাথে সাথে শর্টেন টোকেন এটাও কিন্তু সে রিকোয়ার্ড বলতেছে, কারণ আমরা তো এটা বলে দিইনি যে এটা আমরা ইউজারের কাছ থেকে নিব না। সো এর জন্য আমরা যেটা করতে পারি, সিরিয়ালাইজার এখানে বলে দিব রিড অনলি ফিল্ডস। ওকে,
সো এখানে আমি বলে দিব শর্টেন টোকেন। তার মানে কি, এটা হচ্ছে রিড অনলি ফিল্ড, এটা আমরা ইউজারের কাছ থেকে নিব না। সো এখন যদি আমি এমটি আর একটা পোস্ট রিকোয়েস্ট করি, দেখেন আমার কিন্তু আর শর্টেন টোকেনটা কিন্তু রিকোয়ার্ড না। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে এই শর্টেন যে টোকেনটা, এই টোকেনটা তো আমার জেনারেট করা লাগবে, রাইট? সো এর জন্য আমরা যেটা করব, ফ্রম django.utils.crypto ইম্পোর্ট করব হচ্ছে গেট র্যান্ডম স্ট্রিং, এই মেথডটাকে ইউজ করব। ওকে, সো এই মেথডটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে একটা মেথড, ক্লাস মেথড লিখবো আমরা আমাদের মডেলে, ডেফ ইউনিক টোকেন। ওকে, সো এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস মেথড এবং আমি সেটা এখানে বলে দিব ক্লাস মেথড। ওকে, সো এখন আমরা এখানে একটা টোকেন ক্রিয়েট করব গেট র্যান্ডম স্ট্রিং এর মাধ্যমে, এবং এটার লেন্থ আমরা বলে দিব, এটার লেন্থ হচ্ছে 6। ওকে, সো এখন হচ্ছে ইফ ক্লাস ডট অবজেক্টস ডট ফিল্টার, ফিল্টার, এখানে হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের এই শর্ট এন্ড টোকেন, এইটাকে আমরা যেহেতু ইউনিক চাই, ইকুয়াল টু টোকেন দিব। আমরা চেক করব যে এটা আসলে আমরা যে টোকেনটা ক্রিয়েট করছি এই র্যান্ডম স্ট্রিং এর মাধ্যমে, এটা ইউনিক কিনা। ওকে, সো এক্সিস্ট যদি হয়, এই এক্সিস্ট মেথড বুলিয়ান রিটার্ন করে। ওকে, সো যদি থাকে তাহলে সে কি করবে, রিটার্ন করে দিবে ক্লাস ডট গেট, সে নিজেকে আবার কল করে দিবে। ওকে, গেট ইউনিক টোকেন, ঠিক আছে? কারণ তো এটা কি হবে, এটা হচ্ছে একটা রিকারশন ক্রিয়েট করবে এবং যতক্ষণ পর্যন্ত সে ইউনিক টোকেন না পাবে ততক্ষণ পর্যন্ত সে এই মেথডটা কল করতে থাকবে এবং ফাইনালি যদি পেয়ে যায় তাহলে সে টোকেনটা ফাইনালি রিটার্ন করে দিবে। ওকে, এবং আমি এখানে এর পাশাপাশি যেটা করব টোকেনটা সেট করার জন্য, সেটা হচ্ছে সেভ মেথডটাকে ওভাররাইড করব। এই মডেল সেভ করার জন্য আমরা যখন মডেল থেকে কোনো কিছু সেভ করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালাইজার ডট সেভ, সে আন্ডার দ্য হুড অ্যাকচুয়ালি এই মডেলের সেভ মেথডটাকে কল করে। ওকে, সো এখানে আমরা লিখে দিচ্ছি আর্গস এবং হচ্ছে কিওয়ার্ড আর্গস, সুপার কল করে দিব এখানে, আর্গুমেন্ট পাস করে দিব, সরি শর্টনার এন্ড হচ্ছে সেলফ। ও ওকে, আমরা উপরে সেলফ লিখতে ভুলে গেছি। সো এখানে হবে হচ্ছে সেলফ, সেম ক্লাসের রেফারেন্স দিয়ে দিচ্ছি এবং ফাইনালি আমরা সেভ মেথডটাকে কল করব, সেখানে পাস করে দিব আর্গস এবং হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস। ওকে, সো এইটা সেভ করার আগে আমরা চেক করে নিব ইফ সেলফ ডট শর্টেন টোকেন এটা আছে কিনা। ওকে, যদি নান যদি হয় তাহলে সেলফ ডট শর্টেন টোকেন ইকুয়াল টু সেলফ ডট গেট ইউনিক টোকেন, এই মেথডটাকে কল করে দিব। ওকে, সো আমাকে সে এখান থেকে চেক করে সে হচ্ছে ইউনিক টোকেনটা এখানে রিটার্ন করে দিবে এবং ফাইনালি সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এখন আমরা হচ্ছে যেটা করব, এই অরিজিনাল ইউআরএল যেটা, এটাকে আমরা পোস্ট রিকোয়েস্টে পাঠাবো। সো আমরা এখানে একটা এমটি জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো লিখবো। সো অরিজিনাল ইউআরএল এবং এখানে আমরা লিখে দিলাম https interactivecares.com, ঠিক আছে এইটা। সো আমি কপি করে রাখলাম পুনরায় কাজ করার জন্য। সো এখন যদি আমি পোস্ট রিকোয়েস্ট পাঠাই, দেখেন আমার কিন্তু ইন্টারেক্টিভ কেয়ার্স ক্রিয়েট হয়েছে। আচ্ছা, শর্ট এন্ড টোকেনও আমাকে রিটার্ন করেছে, বাট এটা অ্যাকচুয়ালি আমার টোকেনটা সেভ করেনি, রাইট? আচ্ছা, দেখি কেন সেভ করেনি। ওকে,
সো এটা শর্টেন টোকেনটাকে অ্যাকচুয়ালি এমটি করে দিয়েছে। ওকে, সো যেটা করা যায় এখন সেটা হচ্ছে আমরা এখানে একটু ডিবাগ করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমার কি রিটার্ন হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা ডেটাবেস চেক করি যে কি সেভ হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে এমটি স্ট্রিং আসছে, রাইট? সো আমরা এখানে আরেকবার ডিবাগ করার চেষ্টা করি অ্যাকচুয়ালি যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি ডেটা পাঠিয়েছিলাম। প্রিন্ট করব রিকোয়েস্ট ডট ডেটা। ওকে, সো এরপরে আমরা এখানে আরেকবার এটাকে পাঠিয়ে দিচ্ছি শর্ট এন্ড টোকেন। আচ্ছা, ইউনিক কনস্ট্যান্ট ফেল করেছে, দ্যাটস মিন আমরা এখানে যে মডেলের ভিতরে যে মেথডটা আমরা কল করেছিলাম এটা অ্যাকচুয়ালি এখানে কাজ করছে না। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি নট মেথড দিয়ে কল করাই দিচ্ছি। ওকে, সো আমরা এখানে আরেকবার দিই। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি টোকেনটা ক্রিয়েট হয়েছে, রাইট? এবং আমরা পাশাপাশি আমার যে ইউনিক শর্ট এন্ড ইউআরএল সেটাও কিন্তু পেয়ে গেছি। ওকে, এবার যদি আমরা অল দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার অল রেকর্ড যেটা ছিল সেটাও কিন্তু চলে আসছে। ও আচ্ছা, আমাদের ক্লিকটা ইনক্রিমেন্ট করা হয়নি, রাইট? যখন আমরা অ্যাকচুয়ালি ওই ইউআরএল ভিজিট করি সেটা কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল। সো আমরা সেই কাজটাও একটু শর্টলি করে ফেলি। এটাকে প্রিন্টটাকে কেটে দিই এবং এখান থেকে যখন এই ইউআরএলটা এক্সিকিউট হবে তখন হচ্ছে শর্টনার ডট ক্লিক প্লাস ইকুয়াল টু 1 হবে। ওকে, দেন হচ্ছে শর্টনার ডট সেভ। সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনক্রিমেন্টের কাজটাও হবে। সো আমি একটা নিউ লিঙ্কে চলে যাই এটা এবং ইন্টারেক্টিভ কেয়ার্সে চলে আসছি এবং আমরা যদি এটাকে এখন রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক 1 চলে আসছে। ওকে, সো এটাতে আমি আরেকবার চলে যাই এবং এখানে আমি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক 2 চলে আসছে। সো এখানে এটাই হচ্ছে মেইনলি একটা আমরা এভাবে চাইলে অ্যাকচুয়ালি বেসিক এপিআই ডেভেলপ করতে পারি। এবং আপনি চিন্তা করেন এখানে যে এপিআই গুলো আমরা তৈরি করেছি এই এপিআইটা কিন্তু আপনি ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, আপনি চাইলে মোবাইল অ্যাপে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এপিআই কিন্তু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না। আমরা যেখানে ক্রিয়েট করেছি সেটা কিন্তু একটা ডিফারেন্ট এপিআই ছিল, রাইট? এটা একটা ডিফারেন্ট এপিআই ক্রিয়েট শর্টেন। আর আমরা যখন রিডাইরেক্ট করেছি সেটা একটা ডিফারেন্ট এপিআই এবং আমরা যখন শর্টনার রিট্রিভ করেছি সেটাও কিন্তু একটা ডিফারেন্ট এপিআই। সো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা তার নিজের মতো করে কাজ করে। ঠিক আছে, সো এই পর্যন্তই হচ্ছে আমার প্রজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আসলে আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাই। ভাইয়া, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি তাহলে। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি তো এখানে মোটামুটি অনেক ডিটেলসে দেখাচ্ছেন। আমি হচ্ছে যেটা একটা কোশ্চেন আমার ছিল, আমি হচ্ছে সচরাচর কুয়েরি সেট যেটা হয়, কুয়েরি সেট অ্যান্ড হচ্ছে রাউট দিয়ে কাজ করি। তো এখানে কাজগুলো আরো অনেক মানে শর্ট হ্যান্ডে করা হয়, অনেক ইজিলি করতে পারি। এখন আমার কোনটা আসলে বেটার হবে, ওইটা করা নাকি হচ্ছে আমি এরকম লং প্রসেসে কাজ করি? কুয়েরি সেট বলতে হচ্ছে আপনি আহ, মানে ক্লাস বেস ভিউর কথা বলেছেন, রাইট? রাইট, রাইট। হ্যাঁ, অবশ্যই আপনারা ক্লাস বেস ভিউ ইউজ করবেন, কারণ হচ্ছে আপনি যদি জ্যাঙ্গোর ফুল পাওয়ারটাকে ইউজ করতে চান তাহলে আপনার অবশ্যই কুইরি ক্লাস বেস ভিউ ইউজ করতে হবে। এটা আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। মানে ধরেন হচ্ছে আপনি জাস্ট পাইথনের ফাংশন জানেন, দ্যাটস ইট, আপনার আর কিছু প্রয়োজন নাই। সো এই জন্য অ্যাকচুয়ালি আমি ফাংশন দিয়ে দেখিয়েছিলাম।
বাট আপনি যদি ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টগুলোকে কাজে লাগাতে চান এবং রিইউজেবল কোড এবং হচ্ছে বেটার মেনটেনেবিলিটি চান, প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন তৈরি করেন, তাহলে আপনাকে অবশ্যই ক্লাস বেজ ভিউ ইউজ করতে হবে এবং সেটা রিকমেন্ডেড। এবং আমরা প্রোডাকশনে যখন কাজ করি আমরাও কিন্তু ক্লাস বেজ ভিউ মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। থ্যাংক ইউ ভাই। ভাই আমার আরেকটা ছোট্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে ডেটাবেজে যখন আমরা মাইগ্রেশন করে ফেলি, মাইগ্রেশন করার পরে কোনো কিছুতে হচ্ছে যদি আবার পরবর্তীতে চেঞ্জ করতে চাই, তখন ওইটাতে হচ্ছে একটা বেসিক হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিতে হয়। এইটা আসলে কোনোভাবে আমি ইয়ে করতে পারি না। আবার আমি হ্যাঁ যদি ডেটাবেজ ডিলিট করেও ফেলি, সেক্ষেত্রে হচ্ছে ওইটা হচ্ছে আমি মাইগ্রেট আর পরবর্তীতে করতে পারি না ডিফল্ট ভ্যালু ছাড়া। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে যখন প্রজেক্টটা দেখাচ্ছিলাম তখন কিন্তু রোল ব্যাকের একটা কথা বলেছিলাম। আপনারা চাইলে সেক্ষেত্রে রোল ব্যাক করতে পারেন, এবং আপনারা যদি রোল ব্যাক করতে না চান, ধরেন আপনি চাচ্ছেন না রোল ব্যাক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাইগ্রেশন হওয়ার আগে প্রি প্রসেসে আপনি ডেটা ওইখানে সেট করতে পারবেন। ঠিক আছে, এ ধরনের অনেক প্রসিজার আছে। অথবা চাইলে আপনি ধরেন নাল ভ্যালু দিয়ে হচ্ছে মাইগ্রেশন করবেন, ডিফল্ট ভ্যালু ছাড়া নাল দিয়ে মাইগ্রেট করবেন, পরবর্তীতে আপনি আপনার ডেটাগুলো ইনসার্ট করবেন এবং পরে হচ্ছে নালটাকে উঠায় দিবেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটা মাইগ্রেশন লাগবে, বাট আসলে সবচেয়ে বেশি রিকমেন্ডেড এটা হচ্ছে রোল ব্যাক করা। না, আমি আসলে একদম নিউ, তো জাস্ট করতেছি, তো অনেক কিছু আসলে জানি না, এই হ্যাঁ, জন্য। অনেক কিছু শিখবেন, সেজন্যই তো আমরা। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহ, বাংলাদেশে পাইথনের ফিউচার কেমন? আর পাইথন ভার্সেস গোলেং, গোলেং এর ফিউচার ভালো না পাইথনের ফিউচার ভালো? আপনি যদি বাংলাদেশে স্পেসিফিক কাজ করতে চান, দেখেন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কখনো কোনো ধরনের ফিউচারিস্টিক থিঙ্ক করবেন না। ধরেন আপনি যেভাবে চিন্তা করতেছেন যে আহ, আপনার কোনটার ফিউচার ভালো, আসলে হ্যাঁ, মানে কিছু ক্ষেত্রে আপনার কোশ্চেনটা লেজিট, বাট মোস্ট অফ দ্য কেস আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট শিখবেন। ধরেন আপনার ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আপনার লুপ কিভাবে করতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো শিখবেন। পাশাপাশি আপনি যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন তখন দেখবেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু লজিক, কিছু ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আপনার মাথায় আছে, আপনি সেগুলো ইউজ করে আপনি ইজিলি গোল্যাং এ আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করে ফেলতে পারবেন। আপনি জানেন আচ্ছা রেস্ট এপিআই তে জ্যাঙ্গোতে এইভাবে কাজ করে, ওকে, তাহলে গোল্যাং এটা কিভাবে লেখে, আপনি শুধু এটা গুগল করবেন, সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন, কোড করবেন, হয়ে যাবে। বিষয়টা এরকম। আর এভাবে যদি আপনি না করেন তাহলে ইমাজিন করেন যে আপনার আম, যে কোম্পানি তারা গোলাং এ ইন্টারেস্টেড না, তারা এখন পাইথনে কাজ করতে চায়, তাহলে কি আপনি সেখানে কন্টিনিউ করবেন না? সো বিষয়টা আসলে এরকম। আর বাংলাদেশ স্পেসিফিকে বললে গোলাং এর চেয়ে বাংলাদেশের জব একটু বেশি, এই দিক থেকে চিন্তা করলে আপনি পাইথন চুজ করতে পারেন। এবং পাইথনে ডে বাই ডে আসলে যেভাবে ইভলভ হচ্ছে সেটা আসলে খুবই, মানে বাংলাদেশে কিছুদিন আগেও, মানে 4-5 বছর আগেও বাংলাদেশে কিন্তু পাইথনের এত অপরচুনিটি ছিল না, রাইট নাও যতটা অপরচুনিটি আছে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি জ্যাঙ্গো এবং পাইথনের বেসিকটা জানি, আর এদিকে রিয়াক্ট শিখেছিলাম এবং রিয়াক্ট দিয়েও কাজ করা হয় কিছু। তো আমি এই রেস্ট ফ্রেমওয়ার্কে আর কি মেইন প্রবলেমটা আমার, আমি যদি এই কোর্সটা করি রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু যেটা আর কি ভালোভাবে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জ্যাঙ্গো এবং রিয়াক্ট দিয়ে ই কমার্স সাইটের মতো বড় বড় এরকম ডেটাবেস রিলেটেড সাইট কি তৈরি করতে পারবো কিনা? অবশ্যই জাস্ট পারবেন, কেন পারবেন না। দেখেন, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কিন্তু মানে রকেট সায়েন্স না, এটা কিন্তু খুবই সিম্পলিস্টিক জিনিস। বাট আপনাকে রেস্ট এপিআই এর বেসিক কনসেপ্টগুলো বুঝতে হবে, যে রেস্ট এপিআই এর আর্কিটেকচার কি, রেস্ট এপিআই কিভাবে কাজ করে, রেস্ট এপিআই জ্যাঙ্গোর সাথে কিভাবে ইন্টিগ্রেটেড, রেস্ট এপিআই এর মেন প্রিন্সিপাল কি। এই কয়েকটা জিনিস যদি আপনি বুঝে যান আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর রেস্ট এপিআই এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস যেটা হয়, আসলে অনেকে ক্লাস বেস ভিউ ইউজ করে, সো আমি জানি না কিভাবে ক্লাস বেস ভিউ কাজ করে। বাট এই কোর্সের যে আপকামিং কোর্সটা আছে এটার হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো। সো আপনাদের যখন যে ধরনের প্রবলেম হয় যদি আপনি কোর্স করেন, সেটার কিভাবে আসলে আন্ডার দ্য হুড ইমপ্লিমেন্টেড আমি চেষ্টা করবো সেই সব জিনিসও বোঝানোর আর কি। বাট আজকে আসলে খুব শর্ট টাইম, সো সেই জন্যই সেভাবে আসলে বোঝাতে পারিনি আর কি।
জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের পার্টিসিপেন্টস এর কাছে যাওয়ার আগে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের কোর্সটা সম্পর্কে একটু বলার জন্য। আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো অ্যান্ড রিঅ্যাক্টের কোর্সের ব্যাচ 11টা চলছে এবং কারেন্টলি এটার প্রাইস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনার এই কোর্সের মধ্যে 500টার উপর প্রি রেকর্ডেড ক্লাস, 100টার উপর লাইভ ক্লাসেস, 35টা প্রজেক্ট, অ্যাসাইনমেন্টস এবং ডেইলি তো ডেইলি হচ্ছে আপনারা 2বার করে সাপোর্ট সেশন পাবেনই। বেসিক্যালি আপনাদের জন্য জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও অ্যাভেলেবেল থাকবে, যেখানে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে আমাদের সাপোর্ট সেশনে জয়েন করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করতে পারবেন এবং আপনাদেরকে জবের জন্য প্রিপেয়ার করা হবে। এবং তাছাড়া ইভেন আমাদের এখানে বাপ্পি ভাইয়াই আজকের আমাদের ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। তো আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা যদি লিঙ্কটা একটু ঘুরে আসেন তাহলে আপনারা ডিটেলস পাবেন। তাছাড়া আমাদের এখন একটা কুপন কোড চলছে, আপস্কিল 28, UPSKILL 28। এটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই পাবেন। আপনারা যদি কুপন কোডটা ইউজ করেন তাহলে আপনারা আরো একটু ডিসকাউন্ট পাবেন। এবং তাছাড়া আপনাদের আর কোনো হেল্পের প্রয়োজন হলে তা আপনারা ডেফিনেটলি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ফেসবুক পেজে গিয়ে আস্ক করলে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে হেল্প করবে। তাছাড়া আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম যে আরেকটা জিনিস, যে আপনাদের যদি আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিং প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি চ্যাট বক্সে একটা ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ, কুপনটা হচ্ছে আপস্কিল, UPSKILL আপস্কিল 28। আপনারা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে গেলেও পাবেন এবং আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকলে এটা হচ্ছে একটু আমাদের আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বললে আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। এবং বাপ্পি ভাই আপনাদেরকে আমাদের কোর্সের ইয়েটা দিয়ে দিয়েছে, কোর্সের কুপন কোডটাও। তো থ্যাংক ইউ সো মাচ বাপ্পি ভাইয়া। আমি আবার আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আই অ্যাপোলোজাইজ ফর ইন্টারাপ্টিং। থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস, আপনাদের জন্য আনমিউটের পারমিশন দেওয়া আছে, আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো ভাইয়াকে আস্ক করতে পারেন। হুম। হ্যালো। জি নতুন জি ভাইয়া বলেন। জি বলুন। আচ্ছা, ভাইয়া জ্যাঙ্গো নিনজা সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা কেমন আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জ্যাঙ্গো নিনজা যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট এপিআই এর মতো, যেটা হচ্ছে জ্যাঙ্গোর সাথে ইন্টিগ্রেটেড, বাট ফাংশনাল বেস প্রোগ্রামিং এর ওরা বেশি ফোকাস করে। সো হ্যাঁ, অবভিয়াসলি ভালো, আপনি চাইলে জ্যাঙ্গো নিনজাও ইউজ করতে পারেন যদি আপনি মিনিমালিস্টিক ফাংশনাল কোডিং পছন্দ করে থাকেন। আর আর ভাই কিছু এই কি জানার কোর্সটা আছে? ভাই এই কোর্সটা কি একদম ফুল স্ট্যাক জ্যাঙ্গো রিয়াক্ট এবং সবকিছুই নাকি? জি, এটা হচ্ছে জ্যাঙ্গো এবং রিয়াক্ট দিয়ে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেখানো হবে এখানে। এবং আহ, হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো ক্ষেত্রে জি আচ্ছা, বলুন। আপনি বলুন, শেষ করেন। যে জব প্লেসমেন্টের ব্যাপারে একটু কাইন্ডলি একটু ডিটেলসে বলে ভালো হতো। জি ভাইয়া, এইটা হচ্ছে আমি অ্যান্সার দিই। আমাদের হচ্ছে ডেইলি 2বার করে জব প্লেসমেন্টের সাপোর্ট সেশন হয়। এটা হচ্ছে 4টা এবং 9টা, যেখানে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকলে ওটা আস্ক করতে পারেন এবং আমাদের জব প্লেসমেন্টের জন্য ওখানে ইনস্ট্রাক্টর থাকবে, আমাদের ক্যারিয়ার কাউন্সিলর বেসিক্যালি, উনি হচ্ছে আপনাদেরকে হেল্প করবেন এবং আপনাদেরকে ইন্টারভিউ থেকে শুরু করে আহ আপনাদের সবকিছু নিয়েই হচ্ছে একটা মক ইন্টারভিউ সেশন বলেন বা যেটাই, আপনাদেরকে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করার একটা চেষ্টা করা হবে। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ফিল ফ্রি টু আস্ক। আমাদের কাছে আর অলমোস্ট বেশি সময়ও নেই, আমরা আর 1 থেকে 2টা কোয়েশ্চেন নিতে পারবো। ভাই জ্যাঙ্গো যে প্রজেক্ট গুলো আছে এগুলো ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে শেয়ার হোস্টিং যেটা সি প্যানেল ইউজ করে যেটা করা হয় এইটাতে আমার কিছু প্রবলেম হয়েছিল আর কি। প্রবলেম আমি করতেই পারি নাই, এটা কি আসলে কি প্রবলেম হয় নাকি ভিপিএস হোস্টিং লাগে এই ক্ষেত্রে? যদি জানাতেন এই বিষয়টাতে। অ্যাকচুয়ালি বিপিএস হোস্টিং বেটার,
বাট আপনি যদি cPanel ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ডিপ্লয় করাটা। বাট আপনি VPS যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা আসলে খুব মিনিমালিস্টিক এবং ইজি। আচ্ছা ভাইয়া, আহ পাইথনে কাজ করলে হোস্টিং করতে নাকি অনেক বেশি টাকা খরচ হয়। হোস্টিং এর খরচের বিষয়ে যদি একটু বলতেন। এইটা হচ্ছে আপনার সার্ভার রিসোর্স। আপনার কি ধরনের আপনি ওকে, আপনি কি ধরনের কাজ করবেন, আহ, বা আপনার প্রজেক্টটা কি ধরনের ডেটা সার্ভ করবে সেটার উপরে বেস করে। সো এটা আসলে পুরোপুরি সত্য না, আবার পুরোপুরি মিথ্যাও না। এটা আসলে অ্যাকচুয়ালি আপনি যদি নোড জেএসও ডেভেলপ করেন প্রজেক্ট, বিষয়টা আসলে সিমিলারই। সো এখানে আপনার ইউজ কেজের উপরে ডিপেন্ড করবে। সো আপনার যদি ইউজ কেস হয় যে আপনি 10 লাখ ইউজার আপনার প্রজেক্টকে ভিজিট করে, আপনার ভিজিটর 10 লাখ, আপনার যদি অনেক অনেক ডেটা প্রডিউস হয় সেক্ষেত্রে আপনার কস্ট বেশি আসবে। বাট আপনার যদি ইউজার যদি কম হয় সেক্ষেত্রে আপনার কস্ট কম আসবে। এটা সিম্পল। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আই থিঙ্ক ভাই আমাদের মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন নেই। যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন্স না থাকে, হ্যাঁ আপনি একটু গুগল ফর্মের জন্য বলছেন, আমি গুগল ফর্মের লিঙ্কটা উপরেই দিয়ে দিয়েছি, আপনারা একটু স্ক্রল আপ করলেই পাবেন। আমি স্টিল গুগল ফর্মটা আবার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, এবং আমাদের কোর্সের ডিটেলসও দিয়ে দিচ্ছি। আমি যদি কোর্সের ব্যাপারে আরেকটু বলি, তাহলে আমাদের কোর্সে অ্যাজ আই সেড, আমাদের কোর্সের মধ্যে হচ্ছে 500টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে, 100টার উপর ক্লাসেস থাকবে, 35টা প্লাস প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্ট, এবং সাথে আপনার হচ্ছে সাপোর্ট সেশনের অ্যাভেলেবল থাকবে। তাছাড়া আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারেন। এবং আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, ওটা একটু কাইন্ডলি ফিল আপ করবেন। এবং তাছাড়া আমাদের যদি আজকে আর কোনো কোয়েশ্চেন্স না থাকে, তাহলে ভাইয়া আপনার পারমিশন থাকলে আমাদের আজকের সেশন আমরা এতটুকু পর্যন্তই রাখতে পারি। হ্যাঁ, শিওর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আপনার স্পেশালি টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস, আপনাদের প্রবাবলি সবারই আজকে কাজ ছিল এবং দিন শেষে আমাদের সাথে জয়েন করেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্পি ভাইয়া, যিনি এরকম বিজি একটা ডের মধ্যেও ওনার মানে পুরো দিনের অফিসের পরেও আমাদের সাথে আজকে আবার যুক্ত হয়েছেন। থ্যাংকস আ লট ভাইয়া। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ এগেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।